সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। বাবার সাথে মেয়েটিকে পাঠিয়ে দিলে ভালো হবে। আমজাদ চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কেন? দেখে বুঝতেছো না কেমন পরিবারের লোকেরা? কেমন? মধ্যবিত্ত। তাতে সমস্যাটা কি? সালিয়া, আমার সাথে কোন দিকে মিল তাদের? তারাও মানুষ, আমরাও মানুষ। বোঝার চেষ্টা করো সালেহা, সানিয়া আদির জন্য ঠিক আছে। সেটা আদিকেই বুঝতে দাও না তুমি। আমরা বুঝালে? দেখো, আমাকে একদম হাবিজাবি বোঝাতে আসবে না। মেহেরিকা হলো আদির বউ, এখন প্রেমিকা নয়। তাই আর ঝামেলা না করে তুমিও মেনে নাও, আর মেহেরিকার বাবাকেও মানতে বলো। স্ত্রীর যুক্তির সাথে না পেরে আমজাদ চৌধুরী হতাশ কণ্ঠে বললেন, কেন যে কথাগুলো বলতে গিয়েছিলাম এত আদিক্ষেতা দেখে সহ্য না হয়ে বলে ফেলেছি। বলেছি তাও আদি সব শুনে নিয়েছে। উফ, আদির চোখে খারাপ হয়ে গেলাম। একটু হুঁশ নিয়ে কথা বলা উচিত ছিল, কিন্তু আমিও কি করব? যা প্ল্যান করেছি সবই চপাট হয়ে যাচ্ছে। তাই মেজাজ কি ঠিক থাকে? নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। হঠাৎ তার ফোন বেজে উঠলে হাতে নিয়ে দেখলো তার বাবার কল। হ্যালো আব্বু। মামুনি কেমন আছিস? আছি ভালো, তোমরা? ভালো, আমরাও খুব তাড়াতাড়ি চলে আসবো। তোর জন্য কিছু লাগবে? না। মন খারাপ? না আব্বু, আমি রাখি এখন। আচ্ছা। বাবার কথা শুনে সানিয়ার মুখে যেন পৃথিবীর সব অন্ধকার এসে ভর করেছে। তার বাবা মাও চলে আসবে খুব তাড়াতাড়ি, তবে কি আর কিছুই করার নেই? কিছুক্ষণ আদির দিকে তাকিয়ে কাশিম আহমেদ বললেন, মেয়েটা মা মরা আমার নতুন মা এনেছিল, কিন্তু সে মা হয়ে উঠতে পারেনি। বড় দুঃখী মেয়ে। তোমার কাছে যদি সে একটুখানি সুখ পায়, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। মেহেরিকার দায়িত্ব তোমাকে তুলে দিয়ে নিশ্চিতে থাকবো। কাশিম আহমেদের মুখে এমন কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আদি। তাকে মাথা ঝুঁকে পায়ে হাত দিয়ে সালাম করতে অবাক হয়ে যান কাশিম আহমেদ। মৃদু হেসে কাশিম আহমেদের উদ্দেশ্যে আদি বলল, আমি আপনাকে নিরাশ করব না। পেছন থেকে এক গাল হেসে সালেহা চৌধুরী বললেন, আমরা আসার আগে সব ঠিকঠাক করে ফেলেছে আমার গুণধর ছেলে। যাক, কষ্ট কমিয়ে দিল আমাদের। দেখি ভাই সাহেব, এবার বসুন, মিষ্টিমো করুন। জি। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। মেহেরিকা দাঁড়িয়ে আছে বারান্দায়। বাবার বোনকে এতদিন পর দেখে ইচ্ছে করছিল তাদের সাথে সময় কাটানোর জন্য, কিন্তু তার বাবা তাকে বাসায় নিয়ে যেতে নারাজ। কিন্তু কেন? রাজীবের ভয়ে নাকি সমাজের ভয়ে? আচ্ছা, মুনিয়া কি যেন বলেছিল রাজীব তার খোঁজ করছে। রাজীব যদি তার ভুল বুঝতে পারে, সে কি তাকে ক্ষমা করে দিবে? না। কি করে রাজীব তাকে ভুল না বুঝে থাকবে? এখন এই বাড়ির বউ বলে জানে সবাই। যেদিন সবাই জানতে পারবে, কি হবে সেদিন? এতগুলো মানুষকে ঠকানোটা কি ঠিক হচ্ছে? আপন মনে এসব ভেবে মেহেরিকার চোখ বেয়ে পড়ছে অশ্রু ধারায়। ভেতর আসো। আদিটাকে চোখ মুছে বারান্দা থেকে রুমে আসলো মেহেরিকা। প্রশ্নসূচক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, বাবা আর মুনিয়া বের হওয়ার পরেই তুমি বের হয়েছো সেই বিকেলে। এতক্ষণ কোথায় ছিলে? তোমার জন্য মোবাইল ফোন আনতে গিয়েছিলাম। মোবাইল? আদি প্যাকেট থেকে একটা ফোন বের করে মেহেরিকার দিকে এগিয়ে দিয়ে বলল, মোবাইল। এখন তোমার বাড়ির লোকের সাথে কথা বলতে পারবে। আমার সাথে পারবে যখন আমি অফিস থাকবো, না মনে কোনো দরকার হলে করবে আর কি। তারপর গান শুনতে পারবে, সেলফি তুলতে পারবে, মোট কথা গুতি করে সময় কাটাতে পারবে। মেহেরিকা মোবাইলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। আমি সব ঠিকঠাক করে দিয়েছি। নতুন সিমও আছে। বাসায় ফোন নাম্বার মনে আছে? গুড। তাহলে প্রথম কলটা বাসায় দাও। আর হ্যাঁ, আমার নাম্বারটা আমি সেভ করে দিয়েছি, আদিয়াত দিয়ে। মেহেরিকা মোবাইল হাতে নিয়ে প্রথম ফোনটা দেয় আদিয়াতের নাম্বারে। আদির ফোন বেজে উঠলে পকেট থেকে বের করে দেখতে পায় মেহেরিকার নাম্বার। আগে সে সেভ করে রেখেছিল। এখান থেকে এখন কল দেওয়ার মানে কি বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকাতেই সে ইশারায় বলে ফোনটা রিসিভ করার জন্য। আদি ফোন রিসিভ করতে মেহেরিকা বলে উঠল, প্রথম কলটা তোমাকে দেওয়া উচিত নয় কি, যেহেতু ফোনটা তুমি উপহার দিয়েছো? মৃদু হেসে আদি বলল। মেহেরিকা বাবার নাম্বারটা ডায়াল করে এগিয়ে যায় বারান্দার দিকে। হ্যালো, কে? আমি বাবা। মেহেরিকা মা, তুই? অনেক বেশি মনে পড়ছিল তোর কথা। এটা আমার ফোন নাম্বার। এখন থেকে যখনই ইচ্ছা হবে আমায় ফোন দিয়ে কথা বলে নিবে। মা, আজ থেকে গেলে কি হতো বাবা? মেয়ে শ্বশুরবাড়ি থাকতেই নেই রে মা। আমার তো কিছু নিয়েও গেলাম না, খালি হাতে গিয়ে নাস্তার সাথে দুপুরে ভাতটাও খেতে হলো। তো শ্বশুরের জন্য আসতে পারিনি। বড় ভালো মানুষ বাবা তিনি।
এবারে সকলেই অনেক বেশি ভালো। আমার ননদ দেখেছো, সেও খুব ভালো। কলেজ থেকে এসেছিল বলে হয়রান ছিল, না হলে সে কথার ফুলঝুরি খুলে বসতো। মেহেরিকার কথা শুনতে পাচ্ছে আদি। কত তাড়াতাড়ি সবার সাথে মিশে গিয়েছে সে, ঠিক যেন সত্যিকারের বউ এই বাড়ির। তবে আজ মেহেরকে নতুনভাবে আবিষ্কার করেছে আদি। মেহেরের মুখে কখনো বলতে শুনিনি তার মা নেই আর সৎ মায়ের কথা, আর এখন তার বাবাকেও বলে যাচ্ছে এ বাড়ির সকলে অনেক ভালো। এত ভালো কেন মেয়েটা? একটা মেয়ের মাঝে এতগুলো গুণ কিভাবে বিদ্যমান থাকে আদি বুঝতে পারছে না। রাত 11:15। রান্নাঘরে কাজ শেষ করে নিজের রুমে গিয়ে চমকে যায় মিলি। বিছানায় ফুলের পাপড়ি ছিটানো, বিছানার পাশে ছোট্ট টেবিলটার উপর অনেকগুলো রজনীগন্ধা ফুল রাখা, মেঝেতে হরেক রকমের বেলুন, আর যেটির উপর চোখ যায় তা হলো সোফার উপর রাখা একটি শাড়ি। মিলি এগিয়ে গিয়ে দেখতে পায় শাড়িটার উপর একটা চিরকুট, তাতে লেখা 10 মিনিট সময় দিচ্ছি, শাড়িটা পরে তৈরি হয়ে নাও। অনেকদিন পর আজ আমার বউকে একটু অন্যভাবে দেখতে চাই। আরিফ করেছে এসব? আরিফ? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মিলি। আজকে তাদের বিবাহ বার্ষিকী নাকি তার জন্মদিন? না না, আজ তো কিছুই না। তবে কেন? এই রে, 10 মিনিট সময় দিয়েছে। এত ভেবে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। মুনিয়ার কাছে থাকা মেহেরিকার ফোনটা বেজে উঠল। সবে মাত্র চোখটা লেগে এসেছিল মুনিয়ার, আর এক্ষুনি ফোন। এক রাশ বিরক্তি নিয়ে সে ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে? নাম্বারটাও কি ডিলিট করে দিয়েছো? যাক, আমি রাজীব। ডিলিট করিনি, ঘুমোচ্ছিলাম এতদিন পর শান্তিতে, তাই তো কিছু দেখতে ইচ্ছে করেনি। এতদিন পর শান্তিতে ঘুমানোর কারণ কি? মেহেরের কোনো খোঁজ পেয়েছো? রাজীবের মুখে কথাটা শুনে ঘুম পালিয়ে যায় মুনিয়ার। তার বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছে রাজীব যেন মেহেরিকার কোনো খবর না পায়। আমতা আমতা করে বলল। মুনিয়ার কণ্ঠ শুনে রাজীব হেসে বলল, মিথ্যে খুব একটা বলতে জানো না। এবার মুনিয়া একটু গম্ভীর গলায় বলল, কে বলেছে আপনাকে আমি মিথ্যে বলছি? মোটেও মিথ্যে বলছি না আমি। এখন আর গলা গম্ভীর করে লাভ নেই। আমার মেহের কোথায় সেটা বলো। বললাম তো আমি জানি না। যখন তখন ফোন করে আমায় একদম বিরক্ত করবেন না। কথাটি বলেই ফোনের লাইন কেটে দিল মুনিয়া। এদিকে রাজীব বুঝতে পারে মুনিয়া মিথ্যা বলছে। মুনিয়া ঠিকই জেনেছে মেহেরের খবর, তবে তাকে বলতে সমস্যা কোথায়? সে তো আপন করে নিতেই চাইছে মেহেরকে। না, কোথাও একটা গোলমাল নিশ্চয়ই আছে। তুমি বলবা না কোথায় গেছিলা আজ তোমরা? রেশমা আহমেদের মুখেই প্রশ্নটা শুনে কাশিম আহমেদ বললেন, সব তোমার জানতে হবে না। আমি তোমার বউ, জানতে হবে। আমি বলতে বাধ্য নই। ও ঠিক আছে, বলিও না। তোমার আদরের ছোট মেয়ের গায়ে যখন আগুনের ছেঁকা দিব, গড় গড় করে সব কথা বলে দিবে সে। এই কথাটি শুনে কাশিম আহমেদের মেজাজ বিগড়ে যায়। আচমকা শোয়া থেকে সামান্য উঠে সে রেশমা আহমেদের গলা টিপে ধরেন। এদিকে রেশমা আহমেদ ছটফট করতে থাকেন। সেদিকে লক্ষ্য না দিয়ে কাশিম আহমেদ বলেন, তোর মুখে যেন আমি আবার মেয়েদের নামও না শুনি। অনেক করেছিস তুই, অনেক আগেই তোকে মেরে ফেলা উচিত ছিল আমার। শুধরাবি করে অনেক দেখছি। আর না, এক মেয়েকে বাড়ি ছাড়া করে তোর শান্তি হয়নি। আর একবার আমার মেয়েদের উপর খারাপ নজর দিয়ে তাকালো, তোর চোখ আমি উপড়ে ফেলবো। এক পর্যায়ে নিঃশ্বাস বড় হয়ে আসে রেশমা আহমেদের। তা দেখে কাশিম আহমেদ তাকে ছেড়ে দিয়ে হনহন করে এগোতে থাকে ছেলের রুমের দিকে। আজ রাতটা ওখানেই কাটাতে হবে তার। ওয়াশরুম থেকে বের হয়ে মিলি দেখতে পায় আরিফ দাঁড়িয়ে রয়েছে বিছানার পাশে। মিলি তার দিকে এগিয়ে যেতে আরিফ বলে ওঠে, সময় দিয়েছিলাম 10 মিনিট, আরো 5 মিনিট দেরি করেছো তুমি। তো আমার 5টা মিনিট ক্ষতি করে দিলে। জানো জীবনে 1 মিনিটের কত দাম? কিন্তু তোমার কি ক্ষতি করলাম এটা জানি না। এই যে আরো 5 মিনিট আগে আসলে 5 মিনিট আগেই রোমান্স শুরু করতে পারতাম। আরিফের মুখে কথাটা শুনে মিলি এক পা পেছনে ফেলতেই আরিফ তার হাত ধরে টেনে নিজের বুকের মাঝে তাকে আবদ্ধ করে ফেলে। এতদিন যা করেছি আমি অন্যায় করেছি তোমার সাথে, যা আমার একদম উচিত হয়নি। আমাকে ক্ষমা করা যায় না মিলি? বরং আবেশে চোখ জোড়া বন্ধ করে মিলি জবাব দিল, এবার বলো তোমার কি চাই? অনেকদিন কিছু দেইনি তোমায়, তুমিও কিছু খুঁজো না। আরিফের বুক থেকে মাথা উঠিয়ে মিলি বলল, আমরা তো কিচ্ছু চাই না, তবে এই চৌধুরী বাড়িটা চায়। অবাক চোখে তার দিকে তাকিয়ে আরিফ প্রশ্ন করে, কি চাই? ছোট ছোট বাবুরা পুরো বাড়িটা মাতিয়ে রাখুক। মিলির কথা শুনে দুষ্টু একটা হাসি দিয়ে তার কোমর চেপে আরিফ বলল, তবে আসো মিশে যাই দুজনে। মেহেরিকাকে নিয়ে লেখা কবিতাটা নিয়ে ভাবছে আদি। কবিতাটা মেহেরিকাকে দেখালে এসে কি রেগে যাবে? যেতেই পারে।
কিন্তু আদি তো তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। এটা কি সে মেহেরকে বোঝাতে সক্ষম হবে, বা মেহের কি বুঝবে? হঠাৎ রুমের আলো জ্বলে উঠলে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে আদি। মেহেরিকা তার দিকে এগিয়ে এসে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আমি একটু তোমার পাশে বসবো। আদি শোয়া থেকে বসে মেহেরিকার উদ্দেশ্যে বলল, বসো। মেহেরিকা বসতে বসতে বলল, তোমার কি মনে হচ্ছে না আমরা সবাইকে ঠকাচ্ছি? হুম। যেদিন আমাদের বাসার সবাই এসব জানতে পারবে সেদিন কি হবে? ফেলে দিবে না তারা কেউ আমাদের। তা জানি, কিন্তু আমি অনেক ভেবেছি আমার পক্ষে আর মিথ্যা নাটক করে সম্ভব নয়। হ্যাঁ, আমি চলে যেতে চাই। মেহেরিকার মুখে চলে যাওয়ার কথা শুনে আদির বুকটা ধুপ করে উঠল। সে কিছুতে যেতে দিতে পারে না তার মেহেরকে। ভালোবেসে আগলে রাখতে চায় তাকে, কিন্তু কিভাবে তাকে জানাবে তার মনের কথা? এসব শুনে যদি আরো বিগড়ে যায় সে, না, অন্য ব্যবস্থা করতে হবে আপাতত। কি হলো? মেহেরিকার হালকা ডাকে কেশে ওঠে আদি, বলল, আমাদের মাঝে একটা ডিল হয়েছিল। মাঝপথে এইভাবে আমাকে বিপদে ফেলে তুমি যেতে পারো না। দেখছই তো, সানিয়া এখন আমাদের বাসায় বড় রয়েছে। এর মধ্যে যদি তুমিও চলে যাও, তাকে আমার গলায় সবাই মিলে ঝোলাবে। মেয়েটা তোমাকে ভালোবাসে বলেই পাগলামি করছে। এটাকে ভালোবাসা বলে না মেহের, জেদ বলে, জেদ। সত্যি যদি সে আমাকে ভালোবাসতো, আমাকে সুখে থাকতে দিয়ে চলে যেত। সে এভাবে বেহের মতো পড়ে থাকতো না। তার সাথে আমি খুশি থাকবো না, চেনেও। কিন্তু কোনো কিন্তু না। যতদিন না আমি সানিয়ার কাছ থেকে পুরোপুরিভাবে মুক্তি পাচ্ছি, তুমি কোথাও যেতে পারো না। কথার খেলাপ তুমি করতে পারো না মেহের। আর যদি প্রমাণ হয় সানিয়া তোমাকে সত্যি ভালোবাসে, তোমার জন্য নিজেকে পরিবর্তন করছে? ছোট একটা নিঃশ্বাস ফেলে আদি বলল, সেদিন আমি ওকে মেনে নেব। সকাল 8টা। অফিসে যাওয়ার সময় মেহেরিকাকে দেখতে না পেয়ে আদি নিজের রুমে যায় মেহেরিকার খোঁজে। রুমের ভেতর প্রবেশ করতেই বাথরুম থেকে মেহেরিকার বমি করার শব্দ শুনতে পায় সে। তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে বাথরুমের দরজায় কড়া নাড়তে নাড়তে বলল আদি, মেহের, এই মেহের, ঠিক আছো তুমি? কোনো সাড়া না পেয়ে কিছুক্ষণ নীরব থেকে আবার আদি বলল, মেহের, দরজা খোলো। মেহেরিকার মাথাটা ঝিমঝিম করছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে সে। কোনো মতে নিজেকে সামলিয়ে বাথরুমের দরজা খুলতে সেখানেই ঢুকে পড়ে আদি। তুমি এভাবে ঢুকে পড়লে কেন? বাইরে যাও, আমি বাথরুমের মেঝে থেকে বমিগুলো পরিষ্কার করে আসছি। আমি করে দিচ্ছি, তুমি যাও। আরে না, তুমি কেন? এই আর এমন কি মেহের, পানি ঢেলে দিলেই হয়ে যাবে, যাও তো। মেহেরিকা বের হয়ে এসে বিছানার উপরে হেলান দিয়ে বসলো। কাল রাতে পরিবার রাজীব সবাইকে নিয়ে ভাবতে ভাবে একটুও ঘুম হয়নি তার, তাই এখন শরীরটা আরো খারাপ লাগছে। আদি ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আজ অফিসে যাব না, ভাইয়াকে বলে আসি। কেন? ডাক্তার কাছে যাব তোমাকে নিয়ে। শান্ত গলায় মেহেরিকা বলল, কালও চলে এসেছো তুমি অফিস থেকে, এরকম করলে বাবা রাগ করবেন। তাছাড়া আরিফ ভাইয়াও কাজের চাপ থেকে বের হতে পারবেন না। কিন্তু কোনো কিন্তু না, আমার কিচ্ছু হয়নি। কাল রাতে ঘুম কম হয়েছে বলেই একটু খারাপ লাগছে। এরকম শরীর খারাপ ঘুম না হলেই হয় আমার। আগে হতো? হুম। ঘুম হয়নি কেন? দেরি হচ্ছে তোমার। আচ্ছা, যাচ্ছে। তবে আজ রাতে আমার সাথে ডাক্তার কাছে যেতে হবে। আদি বের হতে মেহেরিকা ফোন হাতে নিয়ে ডায়াল করে তার নিজের ফেলে আসা সেই নাম্বারে। কাল রাতেই জেনেছে ওটা এখন মুনিয়ার কাছেই থাকে। হ্যালো মনু। আপুই, তুই এত সকালে? আমার মোবাইল থেকে আনিকার নাম্বারটা নিয়ে দে। আনিয়ার বফের বন্ধু হলো রাজীব। আপু কি কোনোভাবে রাজীব ভাইয়ার সাথে যোগাযোগ করতে চাইছে? কি হলো মনু? মেহেরিকা ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে মুনিয়া বলল, আপু তুই কি রাজীব? আমি আনিকার সাথে কথা বলতে চাই, আর আনিকাকে নিষেধ করলে কখনো সে আমার কথা রাজীবকে জানাবে না। তুই নাম্বারটা নিয়ে আমায় সেন্ড কর। ঠিক আছে। কি ব্যাপার পিকু, তোমার খোঁজ পাওয়া যাচ্ছে না আজকাল? বিয়ের ভয়ে চুপ হয়ে আছো নাকি? দিবার কথায় হালকা কেশে পিকু বলল, কি যে বলো না বেবি, তুমি কাজের চাপে আছি একটু। আমার বাসায় কবে প্রস্তাব নিয়ে আসবে বলো? খুব তাড়াতাড়ি আসবে, একটু কাজের চাপটা কমুক কেমন? গাল ফুলেছ? না। ঠিক তো? এই তো ভালো বেবিটা আমার। আচ্ছা আমি ব্যস্ত আছি, এখন রাখি ফোনটা। ঠিক আছে। মুনিয়া আনিকার নাম্বার সেন্ড করতেই মেহেরিকা ডায়াল করে সে নাম্বারে। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে রিসিভ করে বলল, হ্যালো, কে? আনিকা। এতদিন পরেও এই কণ্ঠটা চিনতে ভুল করেনি আনিকা।
খুশিতে বলে উঠল সে। মেহেরিকা তুই চিনতে পেরেছিস তাহলে? কেন চিনবো না? কোথায় আছিস তুই? কেমন আছিস? আর এতদিন যোগাযোগ কেন করিসনি? আর তোর বাবা জানে তোর কথা? আস্তে আস্তে এত প্রশ্ন একসাথে করলে উত্তর কোনটার দিব? সবগুলোর দে হারামি। আচ্ছা শোন, ভালো আছি আমি। চৌধুরী বাড়িতে আছি ফাতেহা ঘোনার। বাবা কাল জেনেছে আমার কথা। ওখানে কি করে? এই বাড়ির ছোট ছেলের বউ হয়ে। মানে? সে অনেক কথা রে। তোর কাছে একটা অনুরোধ, রাজীব যেন আমার খবর জানতে না পারে। এবার বল তোর কি খবর? রায়হান ভাইয়া কেমন আছে? ভালো আছে। 2 দিন পরে আমাদের বিয়ে। তোর কথা বড্ড মনে পড়ছিল। কি বলিস? তোদের বিয়ে? আমি তোর শ্বশুর বাড়ি যেতে পারবো? সকলকে দাওয়াত দিব, তোর বরকে দেখবো আর তোর কাহিনী শুনবো। কেন আসতে পারবি না? আসিস। তাহলে আজ বিকেলেই আসবো। বিয়ের তো আর দেরি নেই। সমস্যা হবে না তোর? ধ্যাত, কিসের সমস্যা? বিয়েতে যেতে পারি কিনা জানি না, কিন্তু তুই আয়, অনেক কথা আছে তোর সাথে। তাহলে এখন রাখি, বিকেলে দেখা হবে। আচ্ছা। ফোন রেখে লম্বা একটা দম ফেলে মেহেরিকা। রায়হান আর আনিকার বিয়ে হবে, তাদের প্রেম সফলতা পেতে চলেছে। কিন্তু তার আর রাজীবের বিয়েটা হতে হতেই ভেঙে গেল। এমন একটা দিন চলে এসেছে, সে তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে যেতে পারবে না, তাও রাজীবের জন্য। এসব ভেবে মেহেরিকার চোখের কোণায় চলে আসে বিন্দু বিন্দু অশ্রুকণা। কোথায় যাচ্ছিস তুই? বাইরে বের হওয়ার সময় মায়ের ডাকে দাঁড়িয়ে পড়ল রাজীব। গম্ভীর মুখে জবাব দিল, আমি কি ছোট আছি আম্মা? সব কেন তোমায় বলে করতে হবে? আজ শক্তির মা বাবা আসবে, বাড়ির বাইরে যাস না। ওনারা আসুক, তাতে আমার কি? তুই ওদের মেয়ের জামাই হবি, তোর কিছু না। তাছাড়া তারা আসবে তোর আর শক্তির বিয়ের দিন তারিখ ঠিক করতে। মায়ের মুখে সুপ্তির কথা, তার বিয়ের কথা শুনে মাথাটা বিগড়ে গেল রাজীবের। চেঁচিয়ে বলে উঠল সে, আমি সুপ্তিকে বিয়ে করব না, তোমায় বলেছিলাম। তুমি আবার তোমার ভাইকেও আসতে বলেছো। এত কাবলিগিরি করতে কে বলেছে তোমাকে? রাজীব। কি রাজীব? তুমি জানো না আমি মেহেরকে ভালোবাসি? জানো না? বলো। তাহলে? কিন্তু মাকে থামিয়ে রাজীব শান্ত কণ্ঠে বলল, আমি মেহেরদের বাসায় যাচ্ছি। ওর খবর পাওয়া গেছে, আমার মন বলছে, কিন্তু তারা আমায় কিছু বলছে না। তবে আমিও হাল ছাড়বো না। ছ্যাঁচড়ার মতো লেগে থাকবি? তাই থাকবো। আর কথা না বাড়িয়ে রাজীব হন হন করে বেরিয়ে যায় বাড়ির বাইরে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে পেছনে ফিরে কুনসুভাগ দেখতে পান সুপ্তি দাঁড়িয়ে রয়েছে হতভম্ব হয়ে। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সুপ্তি, আসলে রাজীব। থাক ফুপু, আমি সবটা শুনেছি। মা বাবারা রওনা হয়নি এখনো। এখানে এসে সব দেখলে কষ্ট পাবে তারা। আমি বরং তাদের নিষেধ করিয়ে আসতে। কথাটি বলে সুপ্তি ধীরে ধীরে এগুতে থাকে নিজের রুমের দিকে। মেহেরিকা? বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিল মেহেরিকা। মিলির ডাকে ঘোর কাটে তার। ভাবি এসো। একা একা কি করা হচ্ছে? কিছুই না। ধন্যবাদ দিতে আসলাম তোমায়। আমায়? কেন? আদিকে দিয়ে আরিফকে বোঝানোর জন্য। তোমার জন্য আদি অফিসে জয়েন করেছে, এতে আরিফের চাপ কমবে অনেকটা। আর আদি নাকি আরিফকে বলেছে সে আমায় সময় দেয় না বলে মন মরা থাকি আমি। আরিফ যখন তাকে জিজ্ঞাসা করে কি বলছে এসব, তখন তোমার নাম বলে আদি। এসব আরি ভাইয়া বলেছে তোমায়? কাল রাতে। আর কি? কালকে রাতটা স্পেশাল করেছে আমার জন্য। ফুল বেলুন দিয়ে রুমটা সাজিয়েছিল, আমার জন্য নতুন শাড়ি এনেছিল আর অনেক। কথাটি বলে থেমে যায় মিলি। মেহেরিকা বুঝতে পারলো সে কি বলতে চেয়েছে, কিন্তু লজ্জায় বলতে পারেনি। দুষ্টু একটা হাসি দিয়ে মেহেরিকা বলল, অনেক কি? বলো বলো। দেখ কিছু না। আচ্ছা কিচ্ছু না। শুধু আমার জন্য না, তোমার জন্য উপহার এনেছে তোমার ভাইয়া। ওমা তাই? বিছানার উপর রাখা আছে, দেখে নিও। ধন্যবাদ বলিও ভাইয়াকে। তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমার সম্পর্কটা স্বাভাবিক হয়েছে। ও তাই উপহার দিয়ে ঘুষ দিচ্ছ? মেহেরিকার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মিলি। তার সাথে তাল মিলিয়ে সে নিজেও হেসে চলেছে। আপনি কি চাইছেন বড় ধরনের কোনো ঝামেলা করি আমি? রাজীবের কথা শুনে শান্ত গলায় কাশিম আহমেদ জবাব দেন, সব ঝামেলাই তুই করছো, আর বাকি আছে? এত কথা না বলে বলুন আমার মেহের কোথায়? তোমার মেহের? আমার মেহের। সে আর তোমার মেহের নেই? কাশিম আহমেদের কথা শুনে রাজীবের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অবাক চোখে তাকিয়ে সে জিজ্ঞেস করে, কি বলছেন কি এসব? যা বলছি সত্যি বলছি, এত অবাক হওয়ার কি আছে? বিয়ের আসর ছেড়ে না
পালালে সেই দিনই তার বিয়ে হয়ে যেত, অথচ সেই দিন তুমি জানতে সপ্তবও কিছু করনি। আজ কেন এত মেহের করছো তুমি? বেঁচে আছে কি না সঠিক জানতে চাইছো? জীবিত লাশ পানে শান্তি হচ্ছে না তোমার? কি ভাবছো বেঁচে থাকলে সে এসে তোমার পথের কাটা হবে? মোটেও না। শুনে রাখো রাজীব, মেহরিকা এখন অন্য কারো স্ত্রী, আর ও সেখানেই আছে, অনেক ভালো আছে। এখন তুমি যেতে পারো, এটা আমার দোকান, বাসা নয়। কাশিম আহমেদের এতগুলো কথা হজম করতে সময় লাগে রাজীবের। তার মেহের অন্য কারো হয়ে গিয়েছে, এটা কি মানা যায়? না, কোথাও একটা ভুল হচ্ছে। আসল কাহিনী না জেনে হাল ছাড়া ঠিক হবে না, কিছুতেই না। আপন মনে কথাগুলো বলে রাজীব ঠিক করে সে রায়হানের বাসায় যাবে। তার থেকে যদি কোনো সাহায্য পাওয়া যায়। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। আনিকা বসে আছে মেহেরিকার পাশে বিছানার উপর। তোর শ্বশুরবাড়ির সকলে এত ভালো রে, মনে হচ্ছে স্বাভাবিকভাবেই বিয়েটা হয়েছে। সবাইকে দাওয়াত তো দিলাম, এবার তোকে বলছি আমার বিয়েতে অবশ্যই যেতে হবে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, সম্ভব না রে। কেন? ওখানে রাজীব থাকবে। তো তো ও আমাকে আদের সাথে দেখবে, কতটা খারাপ লাগবে ওর ভেবেছিস? তুইও তাকে শক্তির সাথে দেখবি? মানে রায়হান তাদের পরিবারের সকলকে দাওয়াত দিয়েছে, ওদের বাসায় এখন শক্তি আছে, বিয়েতে তাকেও নিয়ে আসবে। বিয়ে হয়েছে তাদের? রায়হানের কাছে শুনলাম সামনেই বিয়ে। তাছাড়া রাজীব ভাই তোকেও বলেছিল তিনি শক্তিকে বিয়ে করবেন, বলেননি? দেখ মেহেরিকা, এভাবে লুকোচুরি করে লাভ কি? আজ নয়তো কাল ঠিকই জানতে পারবে সবাই। আসিস প্লিজ, আমার বিয়েতে তুই থাকবি না, এটা কি করে হয় বলতো? কার বিয়ে? আদির আগে পিছনে ফিরে আনিকা। আদিকে দেখে দাঁড়িয়ে পড়ে সে, মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মেহেরিকার হাজবেন্ড? কিন্তু আপনাকে তো চিনলাম না। আমি ওর বান্ধবী, আমার বিয়ে 2 দিন পর। ওয়াও। মেহেরিকাকে দাওয়াত দিতে এসেছিলাম, কিন্তু সে যাবেই না বলছে। ভাইয়া প্লিজ নিয়ে যাবেন তাকে। কেন যাবে না? অবশ্যই যাবে, ওকে নেওয়ার দায়িত্ব আমার। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। আদি ওয়াশরুমের দিকে এগোতেই আনিকা দুষ্টু হেসে মেহেরিকার উদ্দেশ্যে বলল, রাজপুত্র একটা। কে? তোর বর, রাজ কপাল তোর। তাচ্ছিল্য হাসি দিয়ে মেহেরিকা বলল, আমার আর কপাল। নিজের রুমে বসে রায়হানের সাথে বলা কথাগুলো ভাবতে থাকে রাজীব। রায়হান বলেছে মেহেরের কোনো খবর আনিকা জানে না। আসলে কি সে জানে না? কিন্তু মেহের যদি তার পরিবারের সাথে যোগাযোগ করে থাকে তাহলে আনিকার সাথেও করবে। আনিকা কি তাহলে রায়হানকে সত্যিটা বলেনি? কেন? মেহের নিষেধ করেছে? সত্যি কি তার মেহের অন্য কারো হয়ে গিয়েছে? বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করছে রাজীব। একটা ভুলের শাস্তি এভাবে পেতে হবে ভাবিনি সে। এমন কেন জীবনটা? সব পেয়েও হারালো, আবার পেতে পেতেও হারালো সে। আপন মনে কথাগুলো ভেবে রাজীবের চোখ ছলছল করে উঠল। আসবো? সুপ্তির ডাকে আঙুল দিয়ে চোখের কোণে জমে থাকা পানি মুছে রাজীব বলল, তুই আবার কেন এসেছিস? ভেতরে এসে রাজীবের মুখোমুখি দাঁড়িয়ে সুপ্তি জিজ্ঞেস করলো, পেয়েছো তোমার মেহেরকে? কাটা গায়ে নুনে ছিটে দিতে এসেছিস তুই? না, ওসব ছিটে ফোটা আমি দিতে আসিনি। তোমার খুশিতেই আমার খুশি। তুমি যদি মেহেরিকাকে নিয়ে সুখে থাকো, আমার চেয়ে খুশি কেউ হবে না। রাজীবকে চুপ থাকতে দেখে সুপ্তি আবারও বলা শুরু করলো, জানো রাজীব ভাই, সবটা জেনেও আমি পড়ে আছি কেন? মেহেরিকার সাথে যদি তোমার বিয়ে না হয়, অন্য কাউকে বিয়ে তো করবে তুমি, চিরকুমার তো থাকবে না। কারণ এই বাড়ির একমাত্র ছেলে তুমি। ফুপুর দিকে তাকিয়ে হলেও বিয়েটা তুমি করবে অন্য কাউকে। আর অন্য কেউটা যদি আমি হই, সমস্যা কি বলো? জানি মেহেরিকার জায়গা আমি নিতে পারবো না, কিন্তু ধীরে ধীরে তোমার মনে নতুন একটা জায়গা করে নিতে পারবো, এতটুকু বিশ্বাস আমার আছে। আমার তোমাদের মাঝে আসার কোনো ইচ্ছে নেই। যেদিন তোমাদের বিয়ে হয়ে যাবে, খুশি মনে মা বাবা যাকে বিয়ে করতে বলবেন করব। আসেনি আজ মামারা? না, নিষেধ করেছি আমি। কথাগুলো বলে সুপ্তি দরজার দিকে পা বাড়ালে রাজীবের ডাকে থেমে গিয়ে বলল, কি? মনে কষ্ট নিস না, ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণায় অন্তত তুই বুঝ। সকাল 7:30। সকলে নাস্তা সেরে ড্রয়িং রুমে বসে আড্ডায় মেতে আছে। এমন সময় লাগে ছাতে সানিয়া এসে বলল, আমি চলে যাচ্ছি। সানিয়ার এমন কাণ্ডে সকলের চোখ ছানাবড়া হয়ে যায়। মিলিয়া একগাল হাসি নিয়ে তার উদ্দেশ্যে বলল, তোমার সব জিনিসপত্র নিয়েছো? না মানে কিছু ফেলে গেলে ওটা নেওয়ার নাম করে আবার আসবে, তাই বলছিলাম আর কি। মিলির কথা শুনে আমজাদ চৌধুরী ধমকের সুরে বললেন, মিলি, কখন কাকে কি বলতে হয় কিছুই জানো না দেখছি। বাবার মুখে এমন কথা শুনে আরিফ বলে উঠল, দুঃখিত বাবা, আজ মিলি সঠিক মানুষকে সঠিক কথাই বলেছে।
আরিফের কথা শুনে যতটা না অবাক হয়েছে মিলি, তার চেয়েও বেশি অবাক হয়েছেন আমজাদ চৌধুরী। গম্ভীর গলায় তিনি বললেন, আরিফ, তুমি দেখছি বউ আর তারিফ শিখে গেছো। আঙ্কেল প্লিজ, আমার সাথে আপনারা তর্ক করবেন না। সানিয়ার কথা শুনে আমজাদ চৌধুরী তার পাশে গিয়ে বলল, এরশাদ এসছে, আমাকে কিছু জানায়নি। খুব তাড়াতাড়ি চলে আসবে। তুমি কোথায় যাচ্ছ এখন? বান্ধবীর বাসায়। আমার এত বড় বাড়িতে থাকতে তুমি? অনেক দিন ছিলাম আঙ্কেল, আজ আসি। এখানে আর থাকতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আমজাদ চৌধুরী আর কোনো কথা না বলে এগিয়ে যায় নিজের রুমের দিকে। সানিয়ার উদ্দেশ্যে সালেহা চৌধুরী বললেন, সাবধানে যাস মা, আমি যাই তোর আঙ্কেলের কাছে। কথাটি বলে সালেহা চৌধুরীও নিজের রুমের দিকে এগিয়ে যান। বড়দের চলে যেতে দেখে মিলি বলে উঠল, এবার আসো তুমি। সানিয়ার পাশে গিয়ে মেহেরিকা তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমি জানি তুমি কেন চলে যাচ্ছ, তোমাকে আমি আটকাবো না, তবে একটা কথা বলবো। তুমি যদি পবিত্র মন নিয়ে সত্যিকার অর্থে ভালোবাসো, আদিকে সে তোমারই থাকবে। সানিয়া মুচকি হেসে ফিসফিস করে বলল, তার জন্য তোমায় মরতে হবে। সতীনের ঘর করার ইচ্ছে নেই আমার। মেহেরিকার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদির পাশে গিয়ে সানিয়া বলল, ভালোবেসেছিলাম, ভালোবাসি, ভালোবাসবো। আমার ভালোবাসা যদি সত্যি হয়, তুমি একান্তই আমার হয়ে যাবে। আসি। রাত 11টা। আদি সোফায় বসে কবিতার বই পড়ছে। মিলির সাথে রান্নাঘরের কাজ সেরে এসে মেহেরিকা আদির উদ্দেশ্যে বলল, শুধু পড়লে হবে, লিখতে হবে না? কি লিখবো? কবিতা। অনেক ভালো কবিতা লেখো তুমি। একটা বই বের করো, সবার আগে আমি কিনবো। আমি বই বের করলে তুমি কিনতে হবে নাকি? নিজে উপহার দিব। কিন্তু কথা হচ্ছে, তুমি কিভাবে জানলে আমি ভালো কবিতা লিখি? না মানে আমার লেখা কোনো কবিতা তুমি পড়োনি? পড়েছিলাম, কিন্তু চুরি করে, তবে এটা বলা যাবে না। সত্যি কথা চেপে গিয়ে মেহেরিকা বলল, শুনেছি আর কি। ও, লেখা শুরু দাও, বই পড়বো তোমার। কথাটি বলেই মেহেরিকা বিছানা গোছাতে থাকে। এদিকে আদি ভাবতে থাকে, বই বের করলে বইয়ের নাম কি দিবে সে? পেয়েছি, মেহেরজান। আদির প্রথম প্রকাশিত বইয়ের নাম হবে মেহেরজান, যেখানে তার মেহেরকে উৎসর্গ করে সব কবিতা লেখা থাকবে। আপন মনে ভেবেই হেসে চলেছে আদি। এই যে মেহেরিকা ডাকে আদি বলে ওঠে, আজ সানিয়া চলে গিয়েছে। যাওয়ার সময় কি বলেছে মনে আছে? একান্ত করেই তোমাকে পেতে চায় সে। তার মানে ও তোমায় সত্যি ভালোবাসে। একটা কথায় কি ভালোবাসার প্রমাণ হয় মেহের? হয় না। না, অপেক্ষা করো। নতুন কোন প্ল্যান করে আবার সে আসবে। কাল আনিকার গায়ে হলুদ না? শপিং মলে নিয়ে যাবো তোমায় বিকেলে। কেন? বারে, আনিকার জন্য উপহার নিবে না? তাছাড়া তোমার নিজেরও কেনাকাটা করা উচিত। বান্ধবীর বিয়ে বলে কথা। আমি যাব না। কেন? ভালো লাগছে না। আমি কিন্তু আনিকাকে কথা দিয়েছি, তোমায় নিয়ে যাব। ঘুম পাচ্ছে আমার। আর কোনো কথা না বলে লাইট বন্ধ করে মেহেরিকা শুয়ে পড়ে। আদি বুঝতে পারে না মাঝে মাঝে কি হয় এই মেয়ের। মিলি রুমে ঢুকতেই তাকে টেনে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল আরিফ। ছাড়ো আরিফ। কেন ছাড়বো? এতদিন ধরিনি বলে এত অভিমান করছো? মেহেরিকার কাছেও নালিশ দিয়েছো। আজ কেন ছাড়ো ছাড়ো বলছো? আরিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিলি বলল, শাড়িটা বদলে আসি আগে। কাজ করার ফলে ঘেমে একাকার হয়ে গিয়েছি। আরিফ আবারও মিলিকে নিজের কাছে টেনে এনে বলল, আমি তো থাক না ঘাম। আরে গন্ধ লাগবে না, সুগন্ধ। আরিফের কথায় উচ্চ শব্দে হেসে উঠে মিলি। আরিফ তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মিলি বলল, আজ তুমি বাবার কাছে আমার হয়ে কথা বলছো? আজ তুমি যা বলছো ঠিক বলছো তাই? এমনিতে বলি না। না। আরিফের কথা শুনে তার বুকে এলো পাথরে কিল ঘুষি মারতে থাকে মিলি। তার কাণ্ড দেখে আরিফ বলে ওঠে, আজ তাহলে বউয়ের মার খেয়েই রাত কাটাতে হবে। আজ আনিকার গায়ে হলুদ। চেনা পরিচিত সকলে অনেক আগে চলে আসলেও তার বান্ধবী মেহেরিকার কোনো খবর নেই। অনেকবার ফোনও দিয়েছে সে, কিন্তু রিসিভ করেনি মেহেরিকা। তবে কি আসবে না মেহেরিকা? এসব ভেবে আনিকার মনটাই খারাপ হয়ে যায়। না, যাবো না আমি, কিছুতেই না। আমি যদি যাই গায়ে হলুদে, রাজীব নিশ্চয়ই খবর পেয়ে আনিকাদের পাশে চলে আসবে। রাজীবের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি আমি।
ওর মায়া ভরা মুখটা দেখে দুর্বল হয়ে যাব আমি, সামলাতে পারবো না নিজেকে। এই অভিশপ্ত জীবন থেকে দূরেই থাক রাজীব, দূরে থাক। রিংটোনের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মেহেরিকা। বাবার ফোন দেখে রিসিভ করে বলে, হ্যালো বাবা। তুই কি আনিকার গায়ে হলুদে আসবি? না বাবা। সেই ভালো, আসিস না মা। যাব না, চিন্তা করো না। ফোনে লাইন কেটে কাঁদতে থাকে মেহেরিকা অঝোর ধারায়। বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদে না এসে থাকতেই পারবে না মেহের। তবে তার আজ মেহেরের দেখা পাবে না, এসব ভেবে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে আনিকার ছোট ভাইয়ের নাম্বারে। হ্যালো অনিল, তোমাদের ওখানে মেহেরিকা এসছে? হতাশ কণ্ঠে রাজীব বলল, যদি সে আসে আমায় খবর দিতে পারবে? আচ্ছা, মনে থাকে যেন। রায়হানের বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আনিকার পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক হয় রাজীবের। আর এই সুযোগটায় আজ সে কাজে লাগিয়েছে। এখন শুধু একটা ফোনের অপেক্ষা। অনিলের ফোন আসলেই রাজীব ছুটে যায় তার মেহেরের কাছে। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। তুমি তাহলে যাবে না? আদির কথায় মেহেরিকা মাথা নেড়ে বলল, না। আমি যে বলেছিলাম আনিকাকে তোমায় নিয়ে যাব। আমার ভালো লাগছে না। ঠিক আছে, যেও না। ডাক্তারের কাছে তো যেতে সমস্যা নেই। কাল আনিকা এসেছিল বলে যাওনি। আজ চলো। গম্ভীর মুখে মেহেরিকা বলল, আমি কোথাও যাব না। এই বিষয়ে আর একটা কথা বললে বাড়ি ছেড়েই চলে যাব। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আদি বলল, ঠিক আছে, যেও না কোথাও। তবে আমি তোমার জন্য শাড়ি এনেছি, এগুলো তো দেখবে। পরে দেখব, আমি এখন একটু একা থাকতে চাই। মেহেরিকার পাশ থেকে উঠে এক পা বাড়ি আবার থেমে যায় আদি। শান্ত গলায় বলল, প্যাকেটের ভেতরটা নীল শাড়ি আছে, কোনো সময় ইচ্ছে হলো এটা আমায় পরে দেখাবে প্লিজ? ইচ্ছে না থাকা সত্ত্বেও সে জবাব দিল। এই পর্যন্ত কতবার ফোন দিয়েছে অনিলকে হিসেব নেই রাজীবের। মেহেরিকার খোঁজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। রাত পেরিয়ে যাচ্ছে, মেহেরিকার খবর নেই। তবে কি সে আসবে না? কিন্তু মন যে বলছে খুব তাড়াতাড়ি দেখা হবে তাদের। মেহের যদি জানে রাজীব তাকে ফিরিয়ে নিতে চায়, আগের দিনগুলো ফিরে পেতে চায়, তাহলে নিশ্চয়ই সে ছুটে আসবে তার কাছে। আসবে। কেননা অন্তত মেহেরের ভালোবাসা ঠুনকো ছিল না। মনে প্রাণে ভালোবেসেছিল সে রাজীবকে। একবার শুধু তার সাথে দেখাটা হোক, অভিমান চলে যাবে, সব অভিমান চলে যাবে। এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চলেছে রাজীব। সকাল 8টা। ড্রয়িং রুমে বসে আছে আদি, মেহেরিকা, আরিফ, মিলি ও দিবা। আড্ডার ফাঁকে হঠাৎ আদি বলে উঠল, ভাবি, দিবা, তোমরা আজ তৈরি থেকো। আজ দুপুর আনিকার বিয়েতে যাবো আমরা। আদির কথায় মেহেরিকা চমকে যায়। সে তো বিয়েতে যাবে না। তাহলে আদি কি তাকে ছাড়াই বিয়েতে যেতে চাইছে? মুখটা মলিন করে মেহেরিকা বলল, তোমার না অফিস আছে আজ? না, নেই, আজ শুক্রবার। তুমি কি চাইছো আজকের দিনেও কাজ করি? তা চাইবো কেন? আমি বলছিলাম যে কি দরকার শুধু শুধু আনিকার বিয়েতে যাওয়ার? তোমাকে যেতে বলছি না, আমরা যাব, তুমি বাসায় থাকো। আদির কথা শুনে মেহেরিকা সোফা ছেড়ে উঠে এগোতে থাকে নিজের রুমের দিকে। মেহেরিকা কিভাবে চলে যেতে দেখে মিলি বলে উঠল, এই রে, দিলে তুমি এটাকে রাগিয়ে যাও দেবর্জি, বউয়ের রাগ ভাঙাও এখন। পা টিপে টিপে নিজের রুমে প্রবেশ করে আদি দেখতে পায় মেহেরিকা ফোনে কথা বলছে। হ্যালো আনিকা। কথা বলবি না একদম আমার সাথে। কাল কতবার ফোন দিয়েছি তোকে। চৌধুরী বাড়ির বউ হয়ে দিমাগ বেড়েছি তোর। আনিকা শোন। শুনবো না, কিছু বলার থাকলে বিয়েতে এসে বলবি। আমি যেতে পারবো না। কেন তুই জানিস? রাজীব ভাইয়ের জন্য। আজ না হলেও অন্যদিন কি তার মুখোমুখি পড়তে হবে না তোকে? সেই অন্যদিনটা আজ হলে কি সমস্যা? কিন্তু তোর যা ইচ্ছে কর, আমায় ফোন দিবি না আর। রাখছি আমি। আনিকা ফোনের লাইন কেটে দিতে মেহেরিকার চোখ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু পানি। কেন যেতে চাইছো না? কেনই বা কষ্ট পাচ্ছ? আদির গলা শুনে ওড়না দিয়ে চোখের পানি মুছে পেছনে ফিরে মেহেরিকা জবাব দিল, তোমরা যাও। আর কেউ যাবে না। আমি তো মজা করছিলাম তোমার সাথে। রাগ করেছ? না। তোমার যা খুশি করো, আমি তোমার সাথে মজা করবো না এই বিষয়ে। খুশি? আদির কথায় মৃদু হেসে মেহেরিকা বলল, বেলা 12টা। আদি গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে যায়। লাল পাড়ের সোনালি কাজ করা সাদা রঙের শাড়ি পরে চুলে খোপা করছে মেহেরিকা। দেখার মতো একটা দৃশ্য এটি। এই শাড়ি এত ভালো মানাবে ভাবতে পারিনি আদি। 2 মিনিট সময় দিচ্ছে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বিয়েতে যাব। মেহেরিকার কথা শুনে আদি বলল, তুমি বললে এইভাবে চলে যাব। আদির দিকে ভালোভাবে তাকিয়ে মেহেরিকা বলল,
এভাবে লুঙ্গি পরে গামছা গায়ে পেঁচিয়ে? হুম। প্রজোরা কুচকে মেহেরিকা বলল, সময় নষ্ট না করে রেডি হয়ে আসো। গাড়িতে বসে আছে মেহেরিকা। নানা রকম ভাবনায় অস্থির হয়ে আছে তার মন। রাজীবকে দেখে নিজেকে সামলাতে পারবে তো সে? সাহস করে চলে তো যাচ্ছে, কিন্তু পরিণতি কি হবে জানা নেই। তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে সুক্তিও কষ্ট পায়। হঠাৎ কি মনে করে যাচ্ছ? আদির কথায় ঘোর কাটে মেহেরিকার। শান্ত গলায় জবাব দেয় সে, আনি কেমন ছোট করেছে তাই। করার কথাই, বেস্টফ্রেন্ড বলে কথা। আমাদের সাথে দিবা অন্তত আসতে পারতো। তা পারতে, তবে ওর নাকি ইচ্ছে করছে না। আনিকার পাশে বসে আছে মেহেরিকা। অনেক কষ্টে তার রাগ ভাঙিয়েছে সে। আনিকার পাশে বসে থাকলেও চোখ দুটো খুঁজে চলেছে তার রাজীবকে। ক্যামেরাম্যানের গলার শব্দ শুনে আনিকার উদ্দেশ্যে মেহেরিকা বলল, তুই ছবি তোল, আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাসায় যাচ্ছি না, এখানেই আছি, আশেপাশেই থাকবো। তুইও তোল না ছবি। অনেক তুলেছে, তুই তোল, বউ বলে কথা। স্টেজ থেকে নিচে নেমে কয়েক কদম হেঁটে যেতেই কাঁধে কারো হাতের স্পর্শে থেমে যায় মেহেরিকা। পেছন ফিরে সুপ্তিকে দেখে বলল, সুপ্তি আপু, তুমি আমায় চিনো? ছবি দেখেছিলাম তোমার। তুমি আমাকে চেনো? আমিও তোমার ছবি দেখেছিলাম। ও, এতদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়ি। মেহেরিকার কথা শুনে সুপ্তি মৃদু হেসে বলল, মিথ্যে বলো না। কেন মনে হচ্ছে মিথ্যে বলছে? রাজীব থেকে দূরে থাকার জন্য। কিন্তু তুমি জানো না রাজীব কতটা কষ্টে আছে তোমাকে ছাড়া। সে তো তোমায় বিয়ে করবে বলেছিল। তোমাকে বলেছিল? হয়তো অভিমানী, কিন্তু এই কয়েক মাসে আমি তার মনে জায়গা করে নেওয়ার জন্য কি না করেছি, কোনো লাভ হয়নি। সে তোমাকেই ভালোবাসে শুধু। অনিলের ডাকে সুপ্তির উদ্দেশ্যে মেহেরিকা বলল, আমি একটু আসছি। ক্লাবের পেছনে কেন আমাকে নিয়ে আসলি অনিল? কথাটি বলে অনিল চলে যায়। হঠাৎ মেহেরিকা উপলব্ধি করে কেউ তার পেছন থেকে কোমর চেপে ধরে জড়িয়ে ধরেছে তাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে দাঁতের দাঁত চেপে মেহেরিকা বলল, কে ছাড় বলছে আমাকে? আমার স্পর্শটা তুমি চিনতে পেরেছো মেহের? এই গলার শব্দ মেহেরিকার বড্ড চেনা। আর কেউ নয়, রাজীবের এটা। কাপা কাপা কণ্ঠে মেহেরিকা বলল, রাজীব? তাকে নিজের দিকে ঘুরিয়ে এনে রাজীব বলল, যাক, গলার স্বর তো চিনেছো। এতদিন পর এভাবে রাজীবের সাথে দেখা হয়ে নিজেকে সামলাতে পারছে না মেহেরিকা। চোখ বেয়ে ঝরছে অনবরত পানি। রাজীব আচমকা মেহেরিকাকে নিজের খুব কাছে টেনে চোখ বেয়ে পড়তে থাকা পানি জিভ দিয়ে শুষে নিতে শুরু করে। রাজীবের এমন কাণ্ডে মেহেরিকা নিজেকে তার কাছ থেকে এক ছটকায় ছাড়িয়ে নিয়ে বলল, ছাড়ো রাজীব আমাকে। রাজীব তার উদ্দেশ্যে শান্ত গলায় বলল, ধরার মতন তো মানুষ পেয়ে গেছো তাই না? কি যেন নাম? আদিত্য চৌধুরী। ক্লাবে পা দেওয়ার পর থেকে অনেক জনের মুখে শুনেছি তার নাম। তা সে কি আমার কথা ভুলিয়ে দিতে পেরেছে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে রাজীব আবারও তার কাছে এসে হাত ধরে বলল, আমি জানি আমি ভুল করেছি মেহের, যার জন্য তুমি আমার উপর রাগের বসে অন্য একজনকে বিয়ে করে নিয়েছো। আমি এটাও জানি তুমি তাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো তুমি। দুইটা ভালোবাসার মানুষ যখন দুজনকে চায় তাহলে তার কিসের আপত্তি থাকে বলো? সবকিছুর ভুলে গিয়ে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না মেহের? মেহেরিকা খেয়াল করলো কথাগুলো বলার সময় রাজীবের গলা আটকে যাচ্ছে, নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। রাজীবকে দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্ট পেয়েছে সে। মেহেরিকার কি উচিত নয় ভালোবাসার মানুষটিকে আরেকটা সুযোগ দেবার? আপন মনে ভাবতে থাকে সে। প্লিজ মেহের কিছু বলো, দরকার হলে আমি আদিত্য চৌধুরীর পায়ে ধরে বলবো যা হয়েছে তা ভুলে যাওয়ার জন্য, আমার মেহেরকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এইভাবে মুখ ফিরিয়ে নিও না মেহের আমার থেকে। এবার কিন্তু সত্যি সত্যি আমি মরে যাব। রাজীবের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারল না মেহেরিকা। আর কিছু না ভেবেই বলে ওঠে সে, আদিয়া তো আমার নকল স্বামী। সে কখন ক্লাবের পাশের মসজিদ থেকে নামাজ সেরে এসেছে আদি, কিন্তু সারা ক্লাবে খুঁজেও মেহেরিকার দেখা পেল না সে। ফোনটাও রিসিভ করছে না। এভাবে অপরিচিতদের মাঝে তাকে একা ফেলে টই টই করার কোনো মানে হয়? খেয়েছো? মেহেরিকার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আদি। অভিমানী সুরে বলে, না, খাইনি। কেন? তুমি কোথায় ছিলে? আরে আমি তো আর তোমার সাথে খাবো না, মেয়েদের সাথে খাবো। ছেলে মেয়ে আলাদা খায় জানো না তুমি? জানি। যাও খেয়ে আসো। আগে তুমি যাও। আদি যাচ্ছি। মেহেরিকার এক পা এগুতেই আদির ডাকে পেছন ফিরে বলল, কি হলো আবার? তোমার মুখে আদিয়া শুনতেই ভালো লাগে, যদিও বড় নাম, তবুও কষ্ট করে ওঠে ডেকো প্লিজ। মেহের, খেয়েছো? রাজীবের মুখে মেহের ডাক শুনে চমকে যায় আদি। এই নামে সে ছাড়াও আর কেউ ডাকে জানা ছিল না আদির।
মেহেরিকা হেসে বলল, যাচ্ছিলাম খেতে, তুমি প্লিজ আদিয়াদের সাথে যাবা? আসলে ও কাউকে চিনে না। রাজীব কিছু বলার আগে আদি বলল, তুমি খেয়ে আসো মেহের, আমার চিন্তা করো না। এই রাজীব গেলে ওনাকে কষ্ট করতে হবে না, তুমি যাও। মৃদু হেসে মেহেরিকা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলে রাজীবের উদ্দেশ্যে আদি বলল, আপনাকে চিনলাম না। আপনি এখানে অনিকা ছাড়া কাউকে চিনবেন বলে তো মনে হয় না। তা অবশ্য ঠিক। যাক, আমি রাজীব, মেহেরের কাছে কেউ। কাছের কেউ মানে? সময় হলেই জানবেন। মুচকি হেসে আদি বলল, সে যে হন, মেয়েরকে মেহেরিকা বলবেন আজ থেকে। কেন? ওর স্বামী চাই তাই। আদির কথা শুনে উচ্চ শব্দে রাজীব হেসে বলল, ঠিক আছে, কেবলমাত্র ওর স্বামীই ওকে মেহের ডাকে। মেহেরিকা আর আদি বাসায় প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু এদিকে মেহেরিকার চোখের পানি বন্ধই হচ্ছে না। তা দেখে আদি বলল, আর কত কাঁদবো তুমি? ওহো মেহের, এবার তো থামো। আমার আনিকার জন্য খারাপ লাগছে খুব। আদি বুঝতে পারে মেহেরিকার কথা বলতে কষ্ট হচ্ছে, তাই তাকে জিজ্ঞেস করে, গলা ধরেছে তোমার? আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গাড়ি থামাও, সামনে রেস্টুরেন্টের সামনে। ড্রাইভার গাড়ি থামাতে আদি মেহেরিকার উদ্দেশ্যে বলল, চলো। কোথায়? রেস্টুরেন্টে। কেন? তোমার গলা ধরেছে, পানি খাওয়ার জন্য। পানি খেতে রেস্টুরেন্টে? শুধু পানি কেন, আর কিছু? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। অসম্ভব, বিয়ের ভাত হজম হয়নি এখনো। আমার হয়ে গেছে, আমি খাবো। চলো না, অন্তত আমার জন্য। আদির সাথে মেহেরিকা রেস্টুরেন্টে প্রবেশ করল। এই রেস্টুরেন্টে মেহেরিকা নতুন এসেছে বিধায় 4-5টা চোখ বুলিয়ে দেখতে থাকলো সে, কিন্তু তার চোখই আটকায় আরো একটু দূরে কোনার একটি টেবিলের দিকে। কিন্তু এ কি, কাকে দেখছে সে? সানিয়া কোনো ছেলের হাত ধরে অন্তরঙ্গভাবে বসে আছে দেখে মেহেরিকার চোখ কপালে উঠে যায়। মেহেরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদি বলল, দাঁড়িয়ে আছো কেন, চলো বসি। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? ওহো মেহের, তোমার খেলার ইচ্ছে হয়েছে, আমাকে আগে বলবে তো। মানে? আরে একটা খেলা আছে না, আমি যে দেখতে পাই তুমি কি তা দেখতে পাও, ওটাই তো খেলতে চাইছো তাই না? খেলবে না তাহলে কি? সামনে তাকিয়ে কোনা টেবিলটায় দেখো, তাহলে বুঝবে কি। মেহেরিকার কথাতে আদি সেদিকে তাকাতেই চমকে যায়। এ তো দেখছি মেঘ না চাইতে বৃষ্টি। সানিয়াকে এভাবে কারোর সাথে দেখবে ভাবতেই পারেনি আদি। যাক, এবার মেহের বুঝবে এই মেয়েটা কেমন। আপন মনে এসব ভেবে দাঁত কেলিয়ে হেসে আদি বলল, দেখেছো মেহের, বলেছিলাম না ওই মেয়ে আমায় ভালোবাসে না। আদির কথার পিছে কোনো কথা না বলে মেহের এগিয়ে যায় সানিয়ার দিকে। আদিও তার পিছু পিছু এগুতে থাকে। সানিয়ার পাশে গিয়ে আচমকা চেয়ার টেনে বসতে বসতে মেহেরিকা বলল, এটা তোমার বিএফ না সানিয়া? এত হ্যান্ডসাম। মেহেরিকার আদিকে দেখে তাড়াতাড়ি সানিয়া ছেলেটির কাছ থেকে নিজের হাত সরিয়ে বলল, তোমরা এখানে? ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমারও তো বন্ধুর মতো। সানিয়া কিছু বলার আগেই পাশে থাকা ছেলেটি বলে উঠল, কিন্তু এতদিন আপনার কথা বলেনি সানিয়া আমাকে, সম্পর্ক কতদিনের? মেহেরিকা কিছু বলার আগে ছেলেটির ফোনের রিং বেজে উঠলে সে বলল। ফোন নিয়ে ছেলেটি বাইরের দিকে এগিয়ে যেতেই আদির উদ্দেশ্যে সানিয়া বলল, বসো না আদি। দাঁতের দাঁত চেপে মেহেরিকা বলল, না আদিয়াত বসবে না, পাশে বসে ওকে ভুলভাল কিছু বোঝাতে চাও, সেটা আর হচ্ছে না। ভেবেছিলাম সত্যিই তুমি আদিয়াতকে ভালোবাসো, ওর জন্য নিজেকে বদলাচ্ছ, কিন্তু তুমি। খানিকক্ষণ চুপ থেকে মেহেরিকা আবার বলল, এবার বুঝলাম কাল কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছো, এই বিএফটাকে সময় দিতে, তাই তো? আদিয়াত কেন, তুমি কাউকে ভালোবাসতে পারবে না। আমি বাসি ভালো আদিকে। যদি সত্যি তুমি আদিয়াতকে ভালোবাসতে তাহলে ওই ছেলেটিকে জানাতে সবটা, জানাওনি কেন? আদি আমায় ক্লিয়ার করে কিছু বলেনি, তাই। আদি যদি আমায় ভালোবাসতো তাহলে তাকে বলতাম। ছি সানিয়া, এসব কেমন ভালোবাসা? তুমি ওই ছেলেটিকে ঠকিয়ে আরেকজনের ভালোবাসা কামনা করছো? করছি, তোমার তাতে কি? আমার কি? ওই মুখে আর আমার আদিয়াতের নামও নিয়ে দেখো, তোমার যে কি হাল আমি করব। সানিয়াকে চুপ থাকতে দেখে মেহেরিকা বলল, ছেলেটি দেখতে ভালো, মনে হচ্ছে তোমাকে ভালোবাসে। সে তোমাকে ভালোবাসে, তাকে কদর করতে শেখো, আদিয়াতের কথা ভুলে যাও। কিন্তু তুমি কি চাইছো, তোমার এই প্রেমিকও তোমার আসল রূপ সম্পর্কে জানুক? বুঝলাম চাও না, জানোই তো ভালো হতে টাকা লাগে না,
লাগলেও তোমার বাবার অনেক টাকা আছে, তাই ভালো হয়ে যাও। আমি যদি আজকে যেতাম কয়েকটা কথা শুনিয়ে আসতাম ওই মেহেরিকাকে। খুব তো রাজীব রাজীব করতো সে, এখন বড়লোকের ছেলে পেয়ে বিয়ে করে ফেলেছে, আবার ঢ্যাং ঢ্যাং করে বান্ধবীর বিয়েতেও আসছে। শক্তি, তুই আমাকে বলিসনি কেন মেহেরিকা এসেছে বিয়েতে? কি হতো বলে ফুপু? আমি গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতাম আর কি। বিয়ের ক্লাব থেকে এসে ড্রয়িং রুমে বসেছিল রাজীব, কিন্তু তার মা শুক্তির সাথে এতটা উচ্চ শব্দে কথা বলছে যে সব শুনতে পাচ্ছে সে এখানে বসেই। তবে তার মেহেরকে নিয়ে এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না, আর বসে না থেকে রাজীব মায়ের রুমের দিকে এগোতে থাকে। তোমার কি মেহেরকে নিয়ে হাজিবাজি কথা না বললে হয় না আম্মা? দেখেছিস শুক্তি, এখনো এই ছেলে মেহের মেহের করছে। শুক্তির দিকে তাকিয়ে রাজীব বলল, শুক্তি তুই যা, আমার মায়ের সাথে কিছু কথা আছে। শুক্তি বের হতে রাজীব দরজা বন্ধ করে মায়ের পাশে বসে বলল, মেহের বিয়ে করেনি আম্মা। মানে? সেদিন পালিয়ে সে অসহায় হয়ে গেছিল, তখন তাকে আশ্রয় দেয় আদিত্য চৌধুরী। কিন্তু সবাই জানে আদিয়া চৌধুরীর স্ত্রী মেহেরিকা। সবাই ভুল জানে, আমি ওকে বিয়ে করার পর আমার স্ত্রী বলেই জানবে সবাই। বিয়ে করার পর মানে? ওকে তুই কেন বিয়ে করবি? থাক না সে ওখানে। ওখানে আশ্রয় নিয়েছে, সারা জীবনের জন্য থাকতে যায়নি। কি বলছিস তুই এসব? শুক্তি কি হবে? ও আমায় বলেছে আমি বিয়ের পর সেও বিয়ে করবে আর কাউকে। এত কিছু আমি বুঝি না। মেহেরিকার মতো মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না, এটাই আমার শেষ কথা। ওই মুখে আমার আদিয়াদের নামও নিয়ে দেখো, তোমার কি জাহাল করব আমি। ঘড়িতে সময় রাত 11টা। সে কবে বাসায় এসেছে আদি, তখন থেকে শুধু মেহেরিকার বলা কথাটা কানে বেজে চলেছে আদির। কি যেন বলেছে মেহের, আমার আদিয়াত, তার মানে মেহেরও কি তাকে ভালোবাসে? তাকে ছেড়ে যাবে না সে? যাবে না, সারা জীবন তার পাশেই থাকবে। এইসব ভাবতে আদি তার বুকের মাঝে শান্তি অনুভব করে। শুনছো? মেহেরিকার কথায় আদি শোয়া থেকে বসতে বসতে বলে, শুনছি। আদির দিকে মেহেরিকা তার ফোন এগিয়ে দিয়ে বলল, সানিয়া কথা বলতে চাইছে তোমার সাথে। আমার সাথে? কেন? বলেই দেখো কেন। আমার ইচ্ছে করছে না এখন। নাও বলছে। বাধ্য ছেলের মতো মেহেরিকার হাত থেকে ফোন নিয়ে সানিয়ার উদ্দেশ্যে বলল আদি, হ্যালো। তোমাকে এতদিন অনেক বিরক্ত করেছি, তার জন্য আমি দুঃখিত আদি। আসলে এত ছেলে বিশ্বাস নিয়ে খেলেছি, তাই হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি। আজই বাবা ফিরেছে বাসায়, আমি বাবাকে বলেছি আমি পাথরকে বিয়ে করতে চাই। পাথর কেন বিয়ে করবে তুমি? পাগল হয়ে গিয়েছো? আরে সেই পাথর না, আজ যাকে দেখেছো তার নাম পাথর, আমার বফ। ও তাই বলো। পাথর আমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু ওর অবর্তমানে আমি তোমার পিছে ঘুরেছি, তা জানলে অনেক কষ্ট পাবে। চিন্তা করো না, জানবে না। তুমি শুধু বলো তোমাদের বিয়ে কখন? খুব তাড়াতাড়ি। সানিয়ার সাথে কথা বলা শেষে মেহেরিকার দিকে ফোন এগিয়ে দিয়ে আদি বলল, এই নাও তোমার ফোন। আজ থেকে সানিয়া তাহলে তোমার জীবন থেকে সরেই গেল। তাহলে আমার কাজ শেষ, আমি চলে যেতে পারি। মেহেরিকার কথা শুনে আদি গম্ভীর গলায় বলল, কোথায় কি শেষ হলো? সানিয়ার আগে বিয়েটা হোক। এসব তো অনেক দেরি হবে। যত দেরি হোক, সানিয়ার আগে বিয়ে হতে হবে, তারপরে আমি পুরোপুরি মুক্তি পাবো, বুঝছো? শান্ত গলায় মেহেরিকা বলল। মেহেরিকাকে দেয়া কথা কি রাখতে পারবে রাজীব? তার মা পরিষ্কার জানিয়ে দিয়েছে তিনি কিছুতেই মেহেরিকাকে মেনে নেবেন না। এখন কি হবে? এত কি ভাবছো? শুক্তির ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো রাজীব। শান্ত গলায় বলল, আম্মা মেহেরকে মেনে নেবে না শুক্তি। তাই বলে হার মেনে নিয়েছো? মানিনি হার, কিন্তু কি আর করার আছে আমার, তা ভাবছি। ভাবছো? এত ভাবাভাবির কি আছে রাজীব ভাই? দুজনে কোথাও চলে যাও তোমরা। শুক্তি, তোমরা চাইলেই এক হতে পারো। তাছাড়া মেহেরিকা বাধ্য হয়ে বিয়েটা করেছে, সে জানতো না তুমি তাকে এত ভালোবাসো, তাই এত কিছু না ভেবে নিজেদের নিয়ে ভাবো। আদিয়া চৌধুরীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসতে বলো তাকে। আর কোনো কথা না বলে শুক্তি বেরিয়ে যায় রুম থেকে। এদিকে রাজীব ভাবতে থাকে, কি বলে গেল শুক্তি? ডিভোর্স? বিয়েই যেখানে হয়নি ডিভোর্স কেন দিবে? তৎক্ষণাৎ আবার মনে পড়ে রাজীবের, মেহেরের বিয়ে হয়নি এটা শুক্তির অজানা, তবে সে যা বলে গিয়েছে মন্দ বলেনি। আপাতত মেহেরকে নিয়েই তার ভাবা উচিত। আগের মতো ভুল করা ঠিক হবে না এবার। রাত 12:30। ক্লাব থেকে আসার পর থেকে রাজীবের ফোনের অপেক্ষা করে চলেছে মেহেরিকা। ক্লাবে থাকতে সে রাজীবকে ফোন নাম্বার দিয়েছিল, তবে এখনও তার কোনো খবর নেই কেন?
কোনো সমস্যা হলো নাকি? ফোনের রিংটোনের শব্দে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেহেরিকা। আদির যেন ঘুম না ভাঙে, তাই খুব সাবধানে ফোনটা নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো সে। হ্যালো, এতক্ষণ কোথায় ছিলে? বাসায় আছি। তাহলে এত দেরিতে ফোন দিলে যে? আর মায়ের সাথে কথা বলেছো? কি বলেছেন? আম্মা আগের কিছুই ভুলতে পারেনি, আবার আজ জানলো তুমি বিবাহিতা, তাতেও খেপে গেল। কিন্তু কোনো রাতেই আমার দোষ নেই। আমি জানি মেহের, আমি জানি। তাই তো আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। কি? কালকেই আমরা বিয়ে করব। কাল? কাল। আগে বিয়েটা করব, তারপরে সবাইকে জানাবো, না হলে এরা কেউ আমাদের এক হতে দিবে না মেহের। কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলল, আদির সাথে আমার ডিল হয়েছিল, ওই মেয়েটির বিয়ে হলে তবেই আমার কাজ শেষ হবে, এর আগে আমি যেতে পারবো না। সেসব টাকার বিনিময়ে তুমি একটা টাকাও তার কাছ থেকে নিবে না, এক কাপড়ে বেরিয়ে যাবে ওর বাড়ির থেকে। কিন্তু তোমার কাছে কে বড় মেহের, আমি নাকি আদিত্য চৌধুরী? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, তুমি কি বলছো পিকু? বেবি, কালই আমার পরিবারের বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। আমি তাহলে সবাইকে এক্ষুনি বলে আসি। এই পাগলি, রাত কটা বাজে দেখেছো? ও হ্যাঁ, সকালে বলিও। আচ্ছা। দেখি এবার ঘুমাও, চোখের নিচে কালি পড়ে গেলে কেউ পছন্দ করবে না আবার আমার বাসায়। মুচকি হেসে দিবা বলল, গুড নাইট। ফোন রেখে দিলেও দিবা জানে আজ তার ঘুম হবে না। কাল তার ভালোবাসার মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসবে, তার স্বপ্ন সত্যি হবে দিবার দৃঢ় বিশ্বাস। তার পরিবারের সকলে পিকুকে মেনে নিবে। রাজীবের সাথে কথা শেষ করে পিছনে ফিরেই মেহেরিকা দেখতে পায় আদিকে। কখন এসেছে আদি? কিন্তু শুনিনি তো। আদিটাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে ভয়ে ভরা কণ্ঠ নিয়ে মেহেরিকা বলল, এত রাতে এখানে? ঘুম ভেঙে গিয়েছিল। ও। আদি কিছু বলছে না, তার মানে কিছু শুনেনি সে। আপন মনে কথাগুলো বলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রুমের দিকে এগোতেই আদির গলার স্বরে থেমে যায় মেহেরিকা। আমাকে এক পেয়ালা প্রেম দাও, আমি এক চুমুকে পান করি। আমাকে এক সাগর ভালোবাসা দাও, আমি তাতে ডুবে মরি। আমাকে একটি তারা ভরা আকাশ দাও, তারার মাঝে তারা হয়ে তুমি আমার পানে তাকিয়ে থেকো। তোমায় খুঁজে নেব আমি। আমাকে একটা বসন্ত দাও, আমি শিমুল পলাশ রাঙিয়ে দেব, ফাগুনের আগুন হয়ে তোমাকে পুড়িয়ে দেব। আমাকে একটা স্বচ্ছ সরোবর দাও, আমি 100টা নীল পদ্ম দেব, ভালোবাসার পরশ দিয়ে তোমার কষ্টের নীল কেড়ে নেব। আদির মুখে কবিতা আবৃত্তি শুনে মেহেরিকা বলল, লেখার সাথে সাথে ভালোই তো আবৃত্তি করতে পারো দেখছি। খুব ভালো হয়েছে কবিতাটি। কথাটি বলে মেহেরিকা এগোতে চাইলে আদিরটাকে পেছন ফিরে বলে, ভালোবাসি তোমায়। হঠাৎ আদির মুখে এমন কিছু শুনতে প্রস্তুত ছিল না মেহেরিকা। অবাক চোখে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে, কি? মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল, তুমি মজা করছো? না। হ্যাঁ। না। হ্যাঁ। না। আরে হ্যাঁ। কিভাবে বললে বা কি করলে বিশ্বাস করবে তুমি? মেহেরিকার কি করা বা বলা উচিত বুঝতে না পেরে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে সে স্তব্ধ হয়ে। সত্যি বলছি মেহের, ভালোবাসি তোমায়, আগলে রাখতে চাই আজীবন, কোথাও যেতে দিতে চাই না তোমায়। তুমি যখন চলে যাওয়ার কথা বলো, আমার মাঝে কি যেন চলে, তুমি বলে বোঝাতে পারবো না। না গেলে কি নয় মেহের, থাকো না প্লিজ আমার সাথে আজীবন। আদির চোখের দিকে তাকিয়ে মেহেরিকা দেখলো চোখে পানি টলমল করছে তার। চোখ সরিয়ে নিজেকে শক্ত করে মেহেরিকা বলল, তা সম্ভব নয় আদিয়াত। কেন নয়? আমার সম্পর্কে কতটুকু জানো তুমি? জানার প্রয়োজন নেই। জানলে হয়তো এসব বলতে না। সম্ভব না আমার পক্ষে তোমার সাথে থাকা। তোমাকে আমাদের বাসায় সকলে খুব ভালোবাসে, বাবাও মেনে নিয়েছে, তোমার বাসায় সবাই মেনে নিয়েছে, তাহলে সমস্যা কোথায়? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলতে শুরু করলো, আমি অন্য একজনকে ভালোবাসি। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আজ বিয়েতে তার সাথে দেখা হয়। সে খুবই অনুতপ্ত, আমাকে ফিরিয়ে নিতে চায় সে। আমিও তাকে ভালোবাসি, তাই আমি তার কাছেই ফিরে যেতে চাই আদিয়া। তুমি আমাকে ভুলে যাও। অনেক ভালো মেয়ে জীবন সঙ্গিনী ভাবে তুমি। একদমে কথাগুলো বলে মেহেরিকা বিছানার দিকে এগিয়ে যায়। মেহেরিকার বলা কথাগুলো হজম করতে কষ্ট হয় আদির। কি বলে গেল সে? অন্য কাউকে ভালোবাসে? কি করে সে বুঝলো না মেহেরিকা তার নয়? নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে কি ভুল করেছে? কিন্তু কি বা করতো সে? স্বপ্ন দেখেছিল মেহেরিকা তার দেয়া নীল শাড়িটি পরে বাড়ি ছেড়ে
তার কাছে তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। স্বপ্নটা দেখে ঘাবড়ে গিয়েছিল আদি, তাই হঠাৎ করে মেহেরিকার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে। কিন্তু মেহেরিকার মুখে অন্য কারো নাম শুনতে পাবে ভাবতেই পারেনি সে। মেহেরিকার চাপা কান্নার শব্দ শুনতে পেয়ে আদি তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তোমায় বলছি না মেহের, ভালোবাসা মানুষকে ছেড়ে আমার কাছে থাকতে। তবে যত যাই হোক, তুমি যদি আমার কাছে ফিরে আসো তবে তোমাকে সাদরে গ্রহণ করব। কথাটি বলেই আদি রুম ছেড়ে বেরিয়ে পড়ে ড্রয়িং রুমের দিকে এগুতে থাকে। মেহেরিকা তার চলে যাওয়া দেখে ভাবতে থাকে, যদি রাজীব না ফিরে আসতো তবে কি আদিয়াতকে মেনে নিতাম আমি? না, কখনো না। আদিয়াতের যোগ্য আমি নই। এই অভিশপ্ত জীবনের সাথে তার সুন্দর জীবনটা কখনো জড়াতে দিতাম না আমি, কখনো না। এতটা স্বার্থপর আমি হতে পারতাম না। আজ কষ্ট হলেও কিছুদিন পর নতুন কাউকে নিয়ে স্বাভাবিক হয়ে যাবে আদিয়াত। তখন আর এই মেহেরকে তার মনেই পড়বে না। এটাই আদিয়াতের জন্য ভালো। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদের হতে পারত। সকাল 8টা। আরিফের সাথে অফিসে যাওয়ার সময় সালেহা চৌধুরীর ডাকে পিছনে দাঁড়িয়ে পড়ে আদি। মা বলো। তোদের বোন কত বড় কাণ্ড করেছে জানিস? দুই ভাই অবাক চোখে তাকিয়ে একই সাথে জিজ্ঞেস করলো, আদি কি করেছে? প্রেম করেছে, প্রেম। মায়ের কথা শুনে দুই ভাই নিশ্চুপ হয়ে যায়। সালেহা চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে বলে ওঠেন, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। ছেলেটা ভালো পরিবারের একমাত্র ছেলে, চাকরিও করে। মায়ের কথা শুনে আদি বলে উঠল, তোমাকে কে বলেছে দিবা প্রেম করছে? একটু আগে সেই বলেছে। কি বলো? আমাকে বলেছে তার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। বাবা কি বলেছে? আসতে বলেছে ছেলের পরিবারকে। এত ভালো খবর? তারা আজ সন্ধ্যায় আসবে, তাই তোরা তাড়াতাড়ি বাসায় ফিরবি। তা নয় আসবো, কিন্তু কোষে কে? তোমার মেয়ে। দুইটা ভাইকে ফাঁকি দিয়ে সে প্রেম করে ফেললো, আর আমরা বুঝতেই পারলাম না। নিজেরাও প্রেমের তালে থাকলে বুঝবি কি করে। মা, আরে মজা করলাম। দিবা ঘুমাচ্ছে, কাল সারা রাত থেকে ঘুম হয়নি। আচ্ছা তোরা এখন নাই। আদি খেয়াল করলো মিলি এসে দাঁড়িয়েছে দরজার পাশে। প্রতিদিন অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় আরিফের জন্য মিলি এসে দাঁড়ায়। মাত্র কয়েকদিন হলো আদি অফিসে যাচ্ছে। এই কয়েকদিনে মেহেরিকাও তার জন্য এসে দাঁড়াতো, তবে আজ সে আসেনি। বেরোনোর সময় মেহেরিকাকে দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে আদির। কেন যেন মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। আরিয়াত আর রাজীবের মাঝে খুব সহজেই রাজীবকে বেছে নিয়েছে আমি, অথচ আরিয়াত বিপদে পাশে ছিল, আমার আশ্রয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে। তাকে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম? হয়তো হ্যাঁ, কিন্তু আর কী বা করার আছে আমার? সত্যিটা জানলে সে নিজেই হয়তো অপমান করে তাড়িয়ে দিত আমায়। তাছাড়া আমি রাজীবকে অনেক বেশি ভালোবাসি, রাজীবও আমায় ভালোবাসে। সব দিক থেকে আমার চলে যাওয়াটাই ভালো রাজীবের কাছে। না, আর ভাবা যাবে না কিছু। আপন মনে এসব ভেবে ভেবে মেহেরিকার চোখ বেয়ে অশ্রু পড়ছে। বৌমা। শাশুড়িটাকে ওড়না দিয়ে তাড়াহুড়া করে চোখের পানি মুছতে মুছতে মেহেরিকা বলল, আসুন মা। মেহেরিকার পাশে সালেহা চৌধুরী বসে শান্ত গলায় বললেন, কাঁদছো কেন? না তো। মিথ্যে বলে লাভ নেই, আমি দেখেছি। কি হয়েছে? আদি কিছু বলেছে? না মা, সে কিছু বলেনি। তাহলে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী বললেন, আচ্ছা বাদ দাও, যা বলতে এসেছিলাম। আজ দিবাকে দেখতে আসবে। কে? ও যাকে পছন্দ করে তার পরিবার। পছন্দের কথা বলেছে? হ্যাঁ। খুব ভালো খবর মা, আপনারাও ওর পছন্দের মূল্য দিচ্ছেন শুনে খুশি হলাম। জীবনটা এমন কেন, যা চাই তা পাই না, যা পাই তা চাই না, আবার যা চাই তা পেয়েও হারিয়ে ফেলি। বড় অদ্ভুত এই জীবন। মানুষ মাত্রই ভুল, তবে এই জীবনের ভুলের মাসুল হিসাবে মেহেরকে হারাতে হয়নি, এটাও কম কিসের। কিন্তু আম্মা, তিনি কেন বোঝেন না? মেহেরবিহীনা আমি অসম্পূর্ণ। আদৌ কি আম্মা বোঝে না, নাকি সুক্তির কথা ভেবেই এমনটা করছে? যে কারণেই হোক না কেন, এবার আর এসব ভাবা যাবে না। মেহেরকে বিয়ে করে বাসায় এনে যা ভাবার ভাবতে হবে। বিয়ের কথা মনে পড়তেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে রাজীব। ফোন হাতে নিয়ে ডায়াল করে মেহেরিকার নাম্বারে। সারা রাত না ঘুমানোর কারণে চোখটা লেগে এসেছিল মেহেরিকার। রাজীবের ফোনে চোখ জোড়া খুলে ফোন কানে নিয়েই বলে উঠল, বলো আদিয়া। আদিত্য, আমি রাজীব। ফোনের স্ক্রিনে না তাকানোর কারণে মেহেরিকা বুঝতে পারেনি কার কল এসেছে। তবে কেন যে ফোন কানে নিয়ে এসে আদিয়াতের কথা বলেছে নিজেরই জানা নেই। কি হলো মেহের?
রাজীবের প্রশ্নে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহেরিকা বলল, না কিছু না। ঠিক আছো তুমি? হুম। আজ বিকেলে বেরিয়ে যেও এই বাড়ি থেকে। আজই? কেন, কোনো সমস্যা? না মানে আজ দিবাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কে দিবা? আদিয়াদের ছোট্ট বোন। তো বাড়িতে অনেক কাজ আছে। তুমি কি নিজেকে ওই বাড়ির বউ ভাবতে শুরু করেছো? না না। তাহলে কাজের মেয়ে? না। আশ্রিতা তুমি ওই বাড়ির। আশ্রিতা বললেও ভুল হবে। ডিল হয়েছে তোমার ওই বাড়ির ছেলের সাথে, তাই তোমার এত কিছু ভাবলেও চলবে। আমি বিকেলে নিতে আসবো তোমায়। বাসার সামনে এসে ফোন দিবা, ঠিক আছে? দুপুর 3টা। ভাত খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল দিবা। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত সন্ধ্যার। এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কখন যে সন্ধ্যা হবে, কখন তার পিকুর দেখা পাবে, ভাবতে ভাবতে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করে পিকুর নাম্বারে। হ্যালো। সময়টা থেমে আছে তাই না পিকু? তাই বুঝি। কবে যে সন্ধ্যা হবে? আজই হবে, আর 3 থেকে 4 ঘন্টা বাকি। কি এত বেশি? 3-4 বছর? আরে পাগলি, বছর না, ঘন্টা বাকি বললাম। সন্ধে লাগবে না, এখন চলে আসো। এখন? এখন। আরে আমি অফিসে এখন, আর বেশিক্ষণ নেই তো, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আজ শাড়ি পরবে দিবা? শাড়ি পরতে হবে? কোনো বাধ্যকতা নেই, তবে আমাকে দেখানোর জন্য পরতেই পারো। নিশ্চয়ই পরবো। আজ সময়টা এভাবে দ্রুত চলে যাচ্ছে কেন? একটু আগেও বেলা 1টা ছিল, দেখতে দেখতেই 3টে বেজে গেল। রাজীব ফোনে জানিয়েছে বিকেল 4টায় বের হতে হবে। আর মাত্র 1 ঘন্টায় বাড়িতে থাকতে পারবো সে। এসব কথা ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ড্রয়ার খুলে আদির দেয়া নীল শাড়িটি বের করে মেহেরিকা। বিছানার পাশে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে আদির নাম্বারে। মেহেরিকার ভাবনায় বিভোর হয়েছিল আদির মন। আজ সারা দিন তার সাথে কথা বলতে না পেরে বড্ড অস্থির লাগছে তার। একবার কি ফোন করে কথা বলে নিবে সে? কিন্তু মেহেরিকা যদি রিসিভ না করে? নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে আদির। কিন্তু ফোনের রিংটোনের শব্দে স্ক্রিনের দিকে তাকাতেই চমকে যায় সে। দেরি না করে রিসিভ করে বলল, মেহের, কখন আসবে বাসায়? বিকেলে। 4টায় আসতে পারবে? কেন? পারবে কিনা বলো। আচ্ছা, আসবো। ঠিক আছে, রাখছি তাহলে। শোনো। কিছু না। সাক্ষী হও আপাতত, বিয়ের পর আবারও নিশ্চয়ই ধুমধাম করে করব। আর হ্যাঁ, আর কাউকে পাস কিনা দেখ। কিসের বিয়ে? মায়ের কথায় পেছনে ফিরে চমকে যায় রাজীব। মেহেরিকার সাথে বাড়ির পাশে পরিচিত কাজে অফিসে বিয়েটা সেরে নিবে ঠিক করেছে রাজীব। তাই সাক্ষীও জোগাড় করেছিল সে ফোনে কথা বলে। তার আম্মা কি কিছু বুঝে ফেলেছে? কি হলো? মায়ের কথায় শান্ত গলায় রাজীব বলল, কিছু না, আমি একটু আসছি। তুই কি মেহেরিকাকে আজ বিয়ে করবি? মায়ের কথায় নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে রাজীব। আমতা আমতা করে বলে, কি যে বলো না আম্মা। তোর মা আমি। যেদিন প্রথম মেহেরিকার প্রেমে পড়েছিলি সেদিনও আমি বুঝেছিলাম, বুঝিনি। আজও বুঝছি তুই মেহেরিকাকে বিয়ে করবি। রাজীবকে চুপ থাকতে দেখে কুনসুম বললেন, ভুল করছিস তুই। আমার অবাধ্য হয়ে সুখী হতে পারবি না, নাকি তাকে সুখে রাখতে পারবি? আম্মা, আর কিছু বলার নেই তোকে। আমাদের কষ্ট দিয়ে সুখে থাকতে পারলে তুই থাক। এই নীল পরিটা কাদের বাড়ির বউ? সালেহা চৌধুরীর প্রশ্নে মুচকি হেসে মেহেরিকা বলল, মা, আমি কোনো সাহায্য করতে পারি? সবই দোকান থেকে আনতে পাঠিয়েছি দারোয়ানকে বলে। তবে আসরের আজান শেষে হাত নাস্তা বানাতে হবে কিছু, তখন না হয় সাহায্য করো। ঠিক আছে। মেহেরিকা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, বাড়ির প্রতিটা মানুষের সাথে কথা বলছে। আজ তার শেষ দিন এই বাড়িতে। খুব বেশি মনে পড়বে এই বাড়ির সকলের কথা তার। আরে আদি, মাত্র 3:35 বাজে। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কাজটা কি? আমরা সন্ধ্যায় গেলেই তো হয়। মা তাড়াতাড়ি বাসা ফিরতে বলেছে না? আমার অফিসে মন বসছে না ভাইয়া, চল না প্লিজ। ওরে বাবা, চল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 3:50, আর মাত্র 10 মিনিট বাকি। রাজীব চলে আসবে 4টায়। তবে কি তার আর আদিয়াদের সাথে দেখা হবে না? ভাবতেই চোখ পেয়ে চলে আসে অশ্রুকণা। নিজের রুমের মাঝে এসে চোখ বুলিয়ে দেখতে থাকে সে সারা রুমটি। দেখতে দেখতে চোখ যায় আয়নার দিকে। আদিয়াদের পছন্দের শাড়িটি পরেছে সে। আদিয়াদ কি তা দেখবে না? আদির মুখে শুনেছিল মাত্র 15-20 মিনিটের দূরত্বে তাদের অফিস। তাহলে সে তাড়াতাড়ি আসতে বলা সত্ত্বেও কেন আদি দেরি করছে এত? যাওয়ার আগে আদিকে একটা ধন্যবাদও কি দিতে পারবে না সে? কুনসুম হক ধীর পায়ে সুক্তির রুমে প্রবেশ করে দেখলেন সে কাঁদছে। রাজীব কোথায় গিয়েছে তুই জানিস?
কুলসুম হকের গলার আওয়াজ শুনে শুক্তি বললেন, না। মেহেরিকাকে বিয়ে করতে। ও, তুই কিভাবে এত স্বাভাবিকভাবে বসে আছিস শক্তি? দুইটা ভালোবাসার মানুষ এক হতে চলেছে, আমি এতে কি বলবো বলো? তুই কিছু না বললেও এত সহজে আমি কিছুই মেনে নিব না। ওই রকম একটা মেয়ে আমার বাড়ির বউ আমি কিছুতেই হতে দিতে পারি না। ফুফু। রাজীবের পাশে গাড়িতে উদাসীনভাবে বসে আছে মেহেরিকা। এত তাড়াতাড়ি কিভাবে সময়টা চলে গেল। আর আদিয়াতের সাথেও শেষবারের মতো দেখাটাও হলো না। কেন এলো না আদিয়াত? একদিনই তাড়াতাড়ি ফিরতে বলেছে। কি এমন ক্ষতি হতো আজ তাড়াতাড়ি ফিরলে? সে তো আসেনি, একটা ফোনও দেয়নি। একটা ফোন অন্তত দিতে পারতো সে। এসব কথা ভেবে আদিয়াতের উপর অভিমান করে নিজের মোবাইল সুইচ অফ করে দেয় মেহেরিকা। তার দিকে তাকিয়ে রাজীব বলল, কাউকে বলিস চাও? দিবা দেখেছিল বের হওয়ার সময়, বলেছে পরে বলবো কোথায় যাচ্ছি। আদিত্য কি বললো? দেখা হয়নি তার সাথে। আবারও নিশ্চুপ হয়ে যায় দুজনে। নীরবতা ভেঙে রাজীব বলল, প্রায় চলে এসেছি আমরা। হুম কারটা ভাড়া করেছি, বিয়ে করতে যাচ্ছি তো। হুম। তোমাকে এই নীল শাড়িটাতে খুব সুন্দর লাগছে। আদিয়াত উপহার দিয়েছিল। ও তাই? হুম। কাকে যেন দেখতে আসবে আজকে? দিবাকে, ওর বিএফের পরিবার। জানো দিবা মেয়েটা কি মিষ্টি। তাই নাকি? হুম, শুধু ও না, ওই বাড়ির সকলেই খুব ভালো। কে কে আসছে? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আছে তো মা, এইরকম ভালো মনের মানুষ পৃথিবীতে খুব কমই আছে। বাবা একটু গম্ভীর, তবে পরিবারের সবাইকে অনেক ভালোবাসেন। তারপর বড় ভাইয়া আরিফ, একদমই সরল মনের একটা মানুষ। আর ওনার বউ মিলি, মানে ভাবি, ওনার কথা কি বলবো, এত মজার একটা মানুষ। তুমি যদি কথা বলো, তুমি ওনার ভক্ত হয়ে যাবা। আর আদিত্য? রাজীবের মুখে আদিয়াতের নাম শুনে চুপ হয়ে যায় মেহেরিকা। কি হলো? রাজীবের ডাকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল সে, আদিয়াত তো একটা বাচ্চা স্বভাবের ছেলে, পবিত্র মনের মানুষ। সবাই এত ভালো, থেকে যেতে ওখানে চলে এলে কেন? আদিত্যের সাথে সংসার করতে ভালোই হতো। রাজীবের প্রশ্নে অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল, আমি তোমাকে ভালোবাসি রাজীব। মনের সে ভালোবাসাটা আদৌ আছে তো, নাকি মুখের ভালোবাসা? রাজীবের প্রশ্নের উত্তর না দিয়ে মেহেরিকা ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ড্রাইভার, গাড়ি থামান তাড়াতাড়ি। মিলির ফোন বেজে চলেছে। রান্না করে বসে শাশুড়ির সাথে পিঠে বানাতে ব্যস্ত ছিল সে। ফোনের রিংটোনের শব্দ পেয়ে হাত ধুয়ে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো আরিফের ফোন। হ্যালো মিলি। কি ব্যাপার, তোমার গলার স্বর এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ড্রাইভার গাড়ি থামানোর সাথে সাথেই গাড়ি থেকে নেমে পড়ে মেহেরিকা। তার সাথে রাজীবও নামতে নামতে বলল, কি হয়েছে মেহের? কোনো কথার উত্তর না দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে মেহেরিকা বমি করতে থাকে। রাজীব তার পাশে গিয়ে পিঠে হাত বুলাতে থাকে তার। আচমকা রাজীবের বুকে মাথা রেখে মেহেরিকা বলল, আমার খারাপ লাগছে। খুব বেশি? হুম। পানি খাবা? না। রাজীব খেয়াল করলো মেহেরিকার সারা শরীর থর থর করে কাঁপছে। শক্ত করে মেহেরিকাকে জড়িয়ে ধরে সে বলল, পাশে একটা হাসপাতাল আছে, চলো ওখানে। কিসের অ্যাক্সিডেন্ট? মিলির মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে সালেহা চৌধুরী দ্রুত বেগে তার দিকে এগিয়ে এসে মিলির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আরিফের উদ্দেশ্যে বললেন, তুই আর আদি ঠিক আছিস তো? মা, আমরা ঠিক আছি। আদিকে দে ফোনটা। আদির হাতে ফোন দিতে মায়ের উদ্দেশ্যে সে বলল, মা, আমি ঠিক আছে। তাহলে কার অ্যাক্সিডেন্ট হলো? আমাদের অফিসের একজন কর্মচারী। ভাইয়ের মতে একজন পুরনো বিশ্বস্ত কর্মচারী তিনি। বাবা নাকি চেনেন। কিভাবে হলো? মোবাইলে টাকা রিচার্জ করার জন্য অফিসের পাশের দোকানটা গিয়েছিলেন। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। কি বলিস? এখন কেমন আছেন? ভালো নেই মা, দোয়া করো। তা তো করবই। আচ্ছা মা, মেয়েরকে একটু ফোনটা দাও তো। সে তো বাসায় নেই। বাসায় নেই মানে? কোথায় সে? কোথায় বেরিয়েছে তো বলেনি। এভাবে তোমরা ওকে বের হতে দিলে কেন? আমি তো জানতাম না। দিবাকে বলেছে পরে বলবে কোথায় যাচ্ছে সে। আমি তো ভেবেছিলাম তুই জানিস। আচ্ছা মা, এখন রাখি। মেহের বাসায় ফিরলে আমায় বলো। কোথায় গিয়েছে মেহের? সে কি তার ভালোবাসা মানুষের কাছে চলে গিয়েছে? তাই বলছি 4টায় বাসায় যেতে বলেছিল তাকে, কিন্তু সে তো অ্যাক্সিডেন্টের কারণে ব্যস্ত হয়ে পড়েছিল। তাই মেহেরকে একটা ফোনও করতে পারেনি। আর মেয়ের কাছে না বুঝে অভিমান করে ফোনটা সুইচ অফ করে দিল। এত অভিমানে কেন মেয়েটা? এখন কোথায় খুঁজবো তাকে? এভাবে না চেনে যাওয়াটা ঠিক হয়নি তার।
কত আপদ বিপদ রয়েছে। না, আশেপাশে খোঁজ নিয়ে দেখা উচিত। মেহেরিকার খোঁজে আদি এক বাড়াতে ডাক্তারের ডাকে থেমে যায় সে। রোগীর কি অবস্থা ডাক্তার? প্রচুর রক্ত লাগবে, এ নেগেটিভ, কিন্তু আমাদের এখানে এই গ্রুপের রক্ত স্টকে নেই। আমার এ নেগেটিভ, আমি দিতে পারবো। তবে আরও প্রয়োজন। ডাক্তারের কথা শুনে আরিফ বলে ওঠে, আমি দেখছি, রোগীর বাড়ির লোকদের খবর দিয়েছি, তাদেরও বলবো। আদির দিকে তাকিয়ে ডাক্তার বললেন, তাহলে আপনি আসুন আমার সাথে। আদি মোবাইল পকেট থেকে বের করে একটা মেসেজ লিখতে থাকে। আমি জানি মেহের, তুমি খুব রাগ করেছ, কিন্তু আমি সত্যি একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। তুমি কি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছো? যেখানে থাকো প্লিজ আমাকে জানাও। মেসেজটি লিখে সেন্ড করে সে মেহেরিকার নাম্বারে। রোগী কি হয় আপনার? ডাক্তারের করা প্রশ্নে শান্ত গলায় রাজীব উত্তর দেয়, আমার স্ত্রী। ও, আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, রোগীর একটা চেক আপ করাতে হবে। ঠিক আছে। চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে রাজীব করিডোরে থাকা সোফার উপর বসে পড়ে। পকেটে হাত দিতেই তার মনে পড়ে মেহেরিকার মোবাইল তার কাছে। পকেট থেকে মোবাইল বের করে সে অন করে সেটি। অন করার সাথে সাথে একটি মেসেজ আসে। আদিয়াদের মেসেজটা পড়ে রাজীব খানিকটা অবাক হয়। আদিয়া জানে মেহেরিকা আর কাউকে ভালোবাসে, হয়তো আজ তার কাছেই চলে এসেছে। এসব জানার পরেও আদিয়া তার একটি খবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তবে কি আদিয়া তো তার মেহেরকে ভালোবাসতে শুরু করেছে? আর কিছু না ভেবে রাজীব ফোনটা আবার সুইচ অফ করে দিল। মিলির রুমে দরজার পাশে গিয়ে দিবা বলল, ভাবি আসবো? সোনা, আসলে ভাবি একটা জিনিস চাইতে এসেছিলাম তোমার কাছে। কি জিনিস? তোমার একটা কাতান সবুজ শাড়ি আছে না, ওটা আজ আমায় পরতে দিবে? বাবা, বিয়ে না করার আগেই বধূ সাজাতে চাইছো? কে বলেছে শুনি শাড়ি পরতে তোমার হবু বর? পুরো আলমারি তোমার ননদিনী, নিয়ে যাও যা খুশি। ধন্যবাদ ভাবি। এই দিবা। মায়েরটাকে পেছনে ফিরে দিবা বলল, মা। মিলি রুমের ভেতরে সালেহা চৌধুরী প্রবেশ করে বলল, মেহেরিকার কোনো খোঁজ পেলি? বিকাল 5টা পার হতে চললো। না মা। কোথায় গেল মেয়েটা? আমার তো খুব চিন্তা হচ্ছে। তাদের কথোপকথন শুনে মিলি বলে উঠল, ওর বাড়িতে একটা খবর নিয়ে দেখবো মা। একদম না, ওনারা চিন্তা করবেন যদি সে ওখানে না গিয়ে থাকে। ওর একটা বান্ধবী আছে না, তার ফোন নাম্বার আছে তোমাদের কারো কাছে? দিবা আর মিলি দুজনেই একসাথে বলে উঠল, না। হতাশ মুখে সালেহা চৌধুরী বললেন, আল্লাহ, আমার মেয়েটা কোনো বিপদে পড়েনি তো? নার্সের ডাকে রাজীব ডাক্তারের চেম্বারে আবারও প্রবেশ করে চেয়ার টেনে বসল। হাসি মুখে তার দিকে তাকিয়ে ডাক্তার রূপা বললেন, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। তার কথা শুনে শান্ত গলায় রাজীব জবাব দিল, আপনি কি বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী ছিলেন না? তা নয়। তাহলে মিষ্টি মুখ করান সবাইকে। জি। এখন থেকে স্ত্রীর আলাদা যত্ন নিতে হবে আপনার। জি। কর্মচারীকে রক্তদান করে আদি করিডোরে এসে আরিফের উদ্দেশ্যে বলল, ভাইয়া চল আমরা বাসায় যাই এখন। ওনার বাসায় সবাই এসেছেন, রক্তের ব্যবস্থা হয়েছে, আর চিন্তা নেই। ঠিক আছে। তুই তাহলে তাদের সাথে কথা বলে আয়, আমি গাড়ি বের করছি। চেম্বার থেকে বের হয়ে মেহেরিকার হাত টেনে রাজীব তাকে হাসপাতালে এক কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডাক্তার এসব কি বলছে মেহের? আমার লাগছে রাজীব, হাত ছাড়ো। মেহেরিকার হাত ছেড়ে শান্ত গলায় রাজীব প্রশ্ন করলো, কিভাবে হলো মেহের? বুঝতে পারোনি? মেহেরিকাকে কিছু বলার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে রাজীবের। পকেট থেকে ফোন বের করে দেখলো সুপ্তির ফোন। রাজীব ফোন কানে নিয়ে মেহেরিকার কাছ থেকে একটু দূরে সরে আসতেই দেখা পায় সুপ্তির। একটু দূরে সে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখতে পেয়ে রাজীব তার পাশে গিয়ে বলল, সুপ্তি। পেছন ফিরে অবাক চোখে তাকিয়ে সুপ্তি বলল, তুমি এখানে? আমার কথা ছাড়, তুই এখানে কেন? ফুফুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে গিয়েছিল ফুফু। বাসায় ফুপাও নেই, আমি ভয় পেয়ে গেছিলাম, তাই নিয়ে এসেছি এখানে। কি বলছিস? খুব ভালো করেছিস, কিন্তু হঠাৎ এমন হলো কেন? মেহেরিকার কথা বলতে বলতেই উত্তেজিত হয়ে পড়েছিল। এখন কোথায় আম্মা? ওই যে ওই কেবিনে আছে, সেলাইন দেওয়া হয়েছে। আচ্ছা আমি দেখে আসি। পেছন থেকে মেহেরিকা বলে উঠল, তোমার সাথে আমিও যাই। আম্মা শরীরটা আরো বেশি খারাপ হোক, তুমি চাও? না। আর কোনো কথা না বলে রাজীব এগিয়ে যায় তার মায়ের কাছে। তোমরা এখানে কেন? সুপ্তির প্রশ্নে মেহেরিকা জবাব দিল, আমার শরীরটা ভালো লাগছিল না তাই। ও, ডাক্তার দেখিয়েছো? কি বলেছে ডাক্তার? মাথা নিচু করে মেহেরিকা বলল, তেমন কিছু নয়। তোমাদের বিয়ে কি হয়ে গিয়েছে? না। কি করছিস আদি? গাড়ি ধীরে চালা।
আরিফের কথায় গাড়ি ধীরে চালাতে শুরু করলো আদি। কেন যেন মনে হচ্ছে মেহেরিকাকে বাসায় পাবে সে। যদিও একটু আগেও মায়ের সাথে কথা বলে জানতে পেরেছে সে ফিরেনি বাসায়, কিন্তু আদির মন বলছে মেহেরিকা ফিরে আসবেই। কেবিন থেকে বের হয়ে সুপ্তির পাশ থেকে মেহেরিকার হাত ধরে টেনে আবারও হাসপাতালের কোনায় চলে যায় রাজীব। গম্ভীর গলায় সে মেহেরিকার উদ্দেশ্যে বলল, আমি সবটা বুঝেছি মেহের, কিন্তু তুমি কিভাবে এই বিষয়টা এত কেয়ারলেস হলে? আমার মাথায় এসব কিছু আসেনি তখন। যেভাবে যাই হোক এই বাচ্চাটা আমার বললে আম্মা কোনো দিনও বিশ্বাস করবে না। এমনিতেই আম্মা তোমাকে মেনে নিচ্ছে না, তারপর এখন কি করতে বলছো তুমি? অ্যাবর্শন।